আচ্ছা, আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রতিদিন আমাদের ক্লাসের শুরুতে এবং ক্লাসের শেষে আমরা একজন করে করে আপুর নিজের জীবনে, উদ্যোক্তা জীবনের বিভিন্ন কথা শুনবো। আজকে এই মুহূর্তে আমাদের সাথে কি ইলা আফরোজ আপু কি আছেন? ইলা আফরোজ আপু কি আছেন আমাদের সাথে? না, মনে হয় উনি নাই। উনি নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে বিবি রোকেয়া চাঁদনি আপু কি আছেন? চাঁদনি আপু চাঁদনি আপু চাঁদনি আপু কি আছেন এই মুহূর্তে? দেখছি না দাদা। ওনাকেও দেখছেন না, না? আচ্ছা, তাহলে এই আমরা অনুশ্রুতির কাছে যাই। অনুশ্রুতি, হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। আমরা আপনাকে আপনার কাছ থেকে আপনার উদ্যোক্তা জীবনের একটু সংক্ষিপ্তভাবে কিছু গল্প শুনতে চাই। আপনাকে 3 থেকে 4 মিনিট সময় দেওয়া হলো। আপনি তাহলে এর মাঝখানে আপনার সম্পর্কে একটু বলবেন আর কি আমাদের। আচ্ছা দাদা। এই ইয়ে না কে ফোনটা মন থেকে শুনলো না। দাদা, হ্যাঁ দিদি, বলতে থাকুন, আমরা শুনতে পাচ্ছি। দাদা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেন্টর সেফে যারা আছেন তাদেরকে, অ্যাডমিটে যারা আছেন তাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন। কারণ আমি সেফে এসে অনেক উপকৃত হচ্ছি। আমি চিন্তা করি নাই যে এত ভালোবাসা কিংবা এত কিছু পাবো, এটা আমি কখনো মানে চিন্তাই করি নাই। একদিন এসে বুঝতে পারছি আসলে আমাকে একজন অফার করেছে, ওদের অফিসের একজন কলিগ বলার পরে ওখানে যুক্ত ছিল, আবার আমাদের আত্মীয় হয়। উনি আমাকে 5টা, আমার বোন সম্পর্ক হয়, ইন্ডিয়া থেকে এসছে, ও 5টা শাড়ি দিছে। দেওয়ার পরে এইটাই 5টা বলছে, এই 5টা বিক্রি করতে পারো কিনা দেখো। যদি ও ওখানে কলকাতা ইউনিভার্সিটিতে প্রফেসরি করে, আমাকে আমার বোনটা বললো যে তুমি যদি করতে চাও তাহলে আগে শুরু করো। ও পাশাপাশি ব্যবসাও করে। তারপর ওর অফিসের কলিগ, উনি এখন এরপরে এই 5টা শাড়ি প্রথমে আমি খুব তাড়াতাড়ি বিক্রি করতে পেরেছি, ওরা তো অবাক। এরপর থেকে শুরু হয়েছে আমার মানে যাত্রা আর কি। এরপরে আমি আবার 60,000 টাকা কাপড় তুললাম। তোলার পরে কিছু বিক্রি করেছি, কিছু আছে আবার 2 লাখ টাকার মতো তুললাম। এরপরে আবার 1.5 লাখ টাকার মতো তুললাম। এভাবে চলতে শুরু করলাম। এভাবে চলতে চলতে তবে আমার ওরা অনেক বেশি উৎসাহ দিয়েছিল। বিশেষ করে বড় ছেলের ফ্রেন্ডের মারা, ওরা আসতো, নিয়ে যেত। তবে সেদিন সাগর দাদার একটা কথা আমার খুবই ভালো লেগেছে, মানে বাইরে করা অনেক ভালো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে বাইরে পরিচিত, এদের কাছে করতে পারলে অনেক ভালো। সেই জন্য আমি চাচ্ছি সেফবাসীর মাধ্যমে আমি যেন সবার কাছে পরিচিত হতে পারি এবং আমার ব্যবসার প্রসারটা অবশ্যই অবশ্যই আমি ঘটাতে পারি। এটাই আমার সব থেকে বড় চাওয়া। এভাবেই চলতে থাকে। তার মাঝে তো আমি মানে অনেক বছর তো চলে গেল, মানে সংসারে হঠাৎ করে উঠে দাঁড়ানো চেষ্টা করছি 20 বছর পর। প্রায় 2001 সালে সেই বিয়ে হয়, এর আগে তো সব করেছি। এটা একটা নেশার মতো ছিল আমার, আসলে ব্লগ, বাটিক, শাড়ি এগুলো নিয়ে করার একটা নেশার মতো ছিল। কেউ কিছু বললো সঙ্গে সঙ্গে কাপড় একটা নিয়ে করে দিতাম, মানে ব্লগ করে দিতাম, না হলে বাটিক এগুলো করতাম। তখন তো তেমন চলও ছিল না। যখন 2000 সালে আমি শিখেছি এগুলো, তখন তেমন ইয়েও ছিল না, খুব কম মেয়েরা এগুলো করতো। আমি করতাম, তবে মাকে করে দিতাম। আমার শাশুড়িকে করে দিয়েছি, নিজের হাতের কাজ নিজে করেছি। মানে ছেলেকে নিয়ে কিছু কিছু কিন্তু লেগে থাকতে পারছি। তারপর তো অসুস্থতার কারণে আবার অনেক পিছিয়ে পড়লাম, 3 বছর ধরে, 2 বছর কাট গেল। এর মাঝে এর যখন এসছি ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে, এই মেয়েটা যখন আমাকে বলছে, আমি বলছি না, এখন তো ভালো আছি মোটামুটি, তাহলে করি। এই থেকে আমার শুরু। এখন আমার এখানে থেকে যাচ্ছি আর কি, সবার সঙ্গে মিশে মিলে যেন আমার এটা একটু চালিয়ে যেতে পারি।
এখন শারীরিক অবস্থা আসলে আমি সমস্যা হচ্ছে যে আমার শারীরিক অসুস্থতা, এটাই সব থেকে বড় আমাকে পিছনে বারবার টেনে ফেলে দিচ্ছে, কোনো কাজে উৎসাহ পাই না, মানে চেষ্টা করছি আবার করে যাচ্ছি, এই অবস্থা আছি, এই চলছে আর কি। আজকে 2 দিন ধরে, পরশুদিনও ডাক্তার দেখালাম, অ্যান্টিবায়োটিক চলছে, কিছুদিন ভালো হয়তো কিছুদিন খারাপ, এই অবস্থা চলছে। দেখি তারপরও সেজন্য চেষ্টা করছি কি করা যায় বুঝতে পারছি না। আপনাকে আপনাকে দিদি থেকে এসে আবার কি চুপচাপ বসে থাকবো? তারপরেও বলি না, সেফের সঙ্গে আছি আমি। আপনাকে দিদি অসংখ্য ধন্যবাদ। মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা, যে আপনি আপনার শারীরিক এত আমার অসুস্থতা। কিছু প্ল্যান ছিল দাদা, আমি বলি আমার তারপরেও মানে এই ব্যবসা নিয়ে কিছু প্ল্যান ছিল যে সেদিন যেমন দিদি বলল যে উনি তো চাকরি করেন, টিচিং জব করেন, ওনার তো পরিচিত অনেক বেশি, স্কুলে পরিচিত। এরপরও আমি এত অসুস্থতার মাঝে আমি চেষ্টা করেছি, আমারও টার্গেট ছিল প্রত্যেকটা স্কুল পাথরঘাটা এরিয়ায়, মানে সানরাইজ স্কুল, তারপরে সেন্ট প্লাসিটি স্কুল, আমি এখানে ওপিএল এ দোকানেও মানে ওপিএল এ তো একদিন অনুষ্ঠান হয়, ওই দিন অনুষ্ঠানের মধ্যে আমি আগের দিন ওখানে টিচার দিয়ে বুকিং করিয়ে আমি প্রায় 30-40 হাজার টাকার মাল বিক্রি করেছি আমি একদিনে। আমার ওইরকম পরিচিত ছিল, মানে পরিচয় পাথরঘাটা এরিয়ায় মোটামুটি আছে। ওই দিন আমার এত ভালো লেগেছে, প্রত্যেকটা টিচার আমার থেকে শাড়ি নিয়েছে, আমি অনেক সাড়া পেয়েছি। সানরাইজ স্কুলে একই অবস্থা, সানরাইজ স্কুলে তারপর আমার কিছু টার্গেট ছিল যে আমি কয়েকজন মানুষের কাছে এগুলো দিব, যেমন সানরাইজ স্কুলে আমার এক মাসতুতো বোন ইয়ে করে, টিচিং করে, ওকে বলছি, ও বলছে ঠিক আছে তুই যদি আনতে পারিস তাহলে আমাকে কিছু দিস, আমি আমার লাভের দরকার নেই, আমি আমার প্রচারটা চাই, আমি এই প্রচারটা চাই, আমি লাভ করতে চাই না, আমি তোমাকে দিয়ে দেব, তুমি দরকার হলে আমাকে 50 টাকা 100 টাকা দাও, কিন্তু আমি তোমাকে দরকার হলে যেটা আমি যতটুকু আমার কেনার দাম ওটাও আমি তোমাকে দেখাবো, তারপরেও তুমি কি করতে পারো, কিন্তু রাষ্ট্রীয় কালেকশন আমি ট্যাগ দিয়ে লাগিয়ে দিব, কিন্তু আমি চাচ্ছি আমার প্রচারটা হোক। আমি ওইরকম 2-3 জন মানুষও ঠিক করেছি এবং মানে চেষ্টা করেছি দেওয়ার জন্য। তারপরেও তার থেকে বড় টার্গেট ছিল আমার পার্লার গুলো, আমি 2-3টা পার্লারে কাপড় দিয়েছি গত এই পুজোয়ও, গত অক্টোবর মাসে পূজার মধ্যে আমি 3টা পার্লারে কাপড় মানে আমার থেকে নিয়ে গিয়ে ওখানে আমি লোড করে রেখেছি। আমি একটা ফ্রেন্ডের মা আর একটা আমার পরিচিত ওইরকম 3 পার্লারে, কারণ মেয়েরা পার্লারে যায়, ওখানে সাজগোজ করে, ওখানেই সবাই দেখে, ওখান থেকে আমি অনেক কাপড় বিক্রি করছি, এগুলো কিছু আমার টার্গেট ছিল। এভাবেই আমি অনেকটা পাথরঘাটা এরিয়ায় কাপড় বিক্রি করেছি। এখন চেষ্টা করছি এভাবে নিজের প্ল্যানটা আর কি গুছাই। এরপরে এখন তো আবার অসুস্থ হয়ে পড়ছি, আজকে কিছুদিন ধরে বেশি সমস্যায় পড়ে গেছি। এভাবেই বিক্রি করছি আমি কাপড়গুলো। আমি আসলে ব্যবসা সম্পর্কে কোনো ধারণা আমার নেই, কিন্তু মানে নেমে যখন গেছি আমি বলছি এটা শেষ করবোই, দেখি করতে যেতে পারি, এটাই হচ্ছে। তারপরেও এই যে সাগর দাদার প্রতিটা ক্লাস আমার খুব ভালো লেগেছে, কালকের ক্লাসটাও, ওই দিনও এই যে কথাগুলো আপনারা বলেছেন এগুলো মানে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। মানে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এত শারীরিক অসুস্থতা বড়, যে আপনার মানসিক শক্তি আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে, এই মানসিক শক্তিটাকে ধরে রাখবেন। আর পাশাপাশি আপনার উদ্যোক্তা জীবনে সেফের একটা ভূমিকা অবশ্যই থাকবে, সেফ সবসময় আপনার পাশে থাকবে, অবশ্যই আপনি আমাদের সকলকে আপনার পাশে পাবেন। অনেক কৃতজ্ঞতা রইল দিদিকে। ধন্যবাদ। তানভীর ভাই, আমরা তাহলে ক্লাসে ঢুকে যাব। আপনারা যারা এখানে আছি সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। আজকে আমাদের ক্লাস মেন্টর করবেন আমাদের প্রিয় অ্যাডমিন তানভীর ভাই। সকলকে আশা করছি ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। তানভীর ভাই, আমি আপনাকে হোস্ট করে দিলাম, ঠিক আছে? জি জি প্লিজ। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। দাদা, আমাদের ক্লাসের সময় কয়টা পর্যন্ত একটু যদি গাইড করতেন আমাকে। আমরা 9টা 20 পর্যন্ত করব, ঠিক 1 ঘন্টা। আচ্ছা, টাফ, কারণ এত শর্ট টাইমে, তারপর যতটুকু পারি শেয়ার করি। আচ্ছা, আমি একটু আমার সম্পর্কে ছোট করে পরিচয় শেয়ার করে নিই। আমি আপনাদের আদরের ছোট ভাই এবং বয়সে আপনাদের অনেকের থেকে অনেক ছোট, গায়ে গোত্রে বড় হয়ে গেছি আর কি, কিন্তু বয়স খুব বেশি না। তো আমি আপনাদের আদরের ছোট ভাই হয়ে থাকতে চাই। সেই সাথে পেশা জীবনে আমি একজন ডিজিটাল মার্কেটার, অনলাইন মার্কেটিং, সেলস, এই বিষয়গুলো নিয়ে কাজ করি। আর বাই প্যাশনের দিক থেকে আমি একজন আগাগোড়া সেলসম্যান। মূলত
বেচে দেওয়াই আমার কাজ। আমার একটা প্রতিষ্ঠান আছে সেন্টার অফ ডিজিটাল মার্কেটিং, যেটা বাংলাদেশের মোটামুটি হচ্ছে যে একেবারে ডাইভার্টেড ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে হাতে গোনা যে অল্প কয়েকটা পিওর ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে তার মধ্যে সেন্টার অফ ডিজিটাল মার্কেটিং একটা। ওয়েল, তো আর সেই গ্রুপের একজন সদস্য আপনাদের সেফাতো ভাই। এই এই আর কি আমার পরিচয়। আর মূলত মার্কেটিং, সেলস, ডিজিটাল মার্কেটিং এগুলো নিয়ে হচ্ছে যে এক যুগ ধরে কাজ করছি। হয়তো একটু বেশি সময় ধরে কাজ করছি, একটু বেশি আগে শুরু করেছি, এরকম জায়গা থেকেই হচ্ছে যে হয়তো একটু কিছু ইনফরমেশন বেশি আছে আমার কাছে, কিছু প্যাটার্ন বেশি আছে, এইটুকু, এর বাইরে কিছু না। আমিও শিখছি আপনাদের মতনই, আমিও যে অনেক কিছু শিখতে পেরেছি বিষয়টা এরকম না, প্রতিনিয়ত থেকে যা শিখি সেটুকুই, এই আর কি। তো আজকে আমরা একেবারে ভেরি বেসিক কিছু বিষয় আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ হয় কি, যে কাজের প্রস্তুতি যত বেশি থাকে, যে কাজের প্রস্তুতি যত বেশি থাকে, যে কাজের প্রস্তুতি যত গোছানো থাকে। একটু ইন্টারাপ্ট করি। জি জি, আপনার ওয়েটিং রুমে তুহিন ভাই আমাদের ওই ওয়েটিং এ আছে, একটু জয়েন করে নেবে। আমি তো ওয়েটিং এ কাউকে পাচ্ছি না ভাইয়া। তুহিন ভাই বললো যে উনি ঢুকতে পারছে না। না, আমি ওয়েটিং এ কাউকে পাচ্ছি না। আমাকে একটু কেটে দিয়ে আবার একটু ট্রাই করতে বলবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। জি জি, প্লিজ। সেরকম জায়গা থেকে হচ্ছে যে প্রস্তুতি অনেক বড় একটা বিষয়, মাইন্ড সেটআপ অনেক বড় একটা বিষয়। এবং আমরা দেখেছি যে একটু গুছিয়ে যদি পরিকল্পনা করা যায়, গুছিয়ে যদি প্ল্যান করা যায়, এবং সেই প্ল্যান অনুসারে যদি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, তাহলে হচ্ছে যে অনেক ছোট কাজ, অনেক অল্প কাজেও অনেক বড় রেজাল্ট চলে আসে। এবং মার্কেটিং এ আমার কাজটা, আমার দায়িত্বটা অ্যাজ অ্যান স্ট্র্যাটেজিস্ট, আমার মেইন রোল প্লেটা কিন্তু হচ্ছে যে এই জায়গাটায় আমি যেটা করি প্রতিনিয়ত হচ্ছে যে বিজনেস গুলো যে জায়গায় ব্লক হয়ে যায় সেই জায়গায় গিয়ে ওই ব্লকেজটা হচ্ছে যে সরানোর কাজ করি আর কি। বিজনেসের গ্রোথ নিয়ে, বিজনেসের হচ্ছে যে মার্কেট এন্ট্রি নিয়ে, এই জায়গাটা নিয়ে কাজ করি। এবং আমাদের এখানে যারা আছেন ক্লাসে মোটামুটি হচ্ছে যে 16-17 জন বা 18 জন মতো আছেন। তাদের ক্ষেত্রে হচ্ছে যে আমি যতটুকু হচ্ছে যে দেখেছি, আমি আপনাদের ফর্ম গুলো দেখেছি, পড়ার চেষ্টা করেছি, কেউই অনেক মানে হাতে গোনা 2-1 জন বাদে কেউই অনেক বেশি দিন ধরে যে বিজনেস করছেন বিষয়টা এরকম না। এবং আপনারা মোটামুটি সবাই স্টার্টআপ লেভেলে আছেন। তো এই স্টার্টআপ লেভেলটা কিন্তু হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল। এবং স্টার্টআপ লেভেলে আপনি যদি ডিফাইন করতে না পারেন যে আপনার করণীয় কি, আপনার কাজ কি, আপনার গোলটা কোন জায়গায়, এটা যদি ডিফাইন করতে না পারেন তাহলে কিন্তু হচ্ছে যে প্রবলেম যেটা হয়, কিছুদিন এইটা, তারপর কিছুদিন ওইটা, তারপর কিছুদিন আরেকটা, এই করতে 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 কিন্তু একটা সময় হচ্ছে যে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। এবং দিন শেষে কিন্তু বিজনেসটা হচ্ছে যে মজার জায়গা থাকে না, আনন্দের জায়গা থাকে না, এটা একটা বোঝা হিসেবে চলে আসে আমাদের কাছে, রাইট? তো সেরকম জায়গা থেকে আমি একটা বেসিক বিষয় নিয়ে হচ্ছে যে আপনাদের সাথে আজকে আলোচনা করবো। এটার নাম হচ্ছে যে পেন্টাকিউ। মানে বিষয়টা একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি যখন একটা সময় প্রচুর পরিমাণে হচ্ছে যে বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছি, এবং আমরা যখন বিজনেস স্ট্র্যাটেজি করতাম, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা বিজনেস স্ট্র্যাটেজির একটা হচ্ছে যে টেমপ্লেট আছে, একটা গাইডলাইন আছে, সেখানে প্রায় 100-200 এর মতো প্রশ্ন এবং তার উত্তর, তার অপশন সবকিছু সম্মিলিত ভাবে দিয়ে এটা হচ্ছে যে প্রায় হচ্ছে যে মানে 130 থেকে 150 পেজের একটা হচ্ছে যে ডকুমেন্টেশন। আমরা এই ডকুমেন্টেশনটা ধরে ধরে হচ্ছে যে বিজনেস গুলোর হচ্ছে যে কাজ করতাম। তখন কর্পোরেট সেক্টরে কাজ করতাম, বড় বড় বাজেটে বড় বড় কোম্পানির বিগ গেম খেলার নিয়ে কাজ করতাম। যখন হচ্ছে যে স্টার্টআপারদের নিয়ে কাজ করা শুরু করলাম, তখন দেখলাম যে হচ্ছে যে মানে ওই এক প্ল্যান করার যে বাজেট, সেই বাজেটে এরকম হচ্ছে যে 10টা স্টার্টআপ হচ্ছে যে অন্তত 2 বছর চলতে পারে আর কি, এরকম হয়ে যায় দাঁড়ায় বিষয়গুলো। তখন এটাকে ছোট করে আনতে গিয়ে যখন কাজ করলাম, তখন দেখলাম যে বেসিক 5টা প্রশ্নের উত্তর যদি হচ্ছে যে সঠিক থাকে, তাহলে যে কোনো একটা বিজনেসের মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে যে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করে ফেলা যায়। বেসিক মাত্র 5টা প্রশ্ন। এবং একটা পর্যায়ে আমি প্রায় 500-র উপরে হচ্ছে যে এন্টারপ্রেনারের সাথে কথা বলেছি, 1-to-1, বিভিন্ন হচ্ছে যে সেমিনারে, সব ট্রেনিং এ, ক্লাসরুমে, ঠিক আছে, একেবারে ইউনিভার্সিটি লেভেলের এন্টারপ্রেনার থেকে শুরু করে মোটামুটি যারা ভালো লেভেলে বিজনেস করছেন,
কর্পোরেট লেভেলের এন্টারপ্রেনার থেকে শুরু করে, এবং অধিকাংশের ক্ষেত্রে আমি যেটা দেখলাম এই বেসিক 5টা প্রশ্নের উত্তর অনেকের কাছে গোছানো নেই। এবং মজার বিষয় আরেকটা ফাইন্ডিংস বেরিয়ে আসলো, যারা ভালো করেছেন কোনো না কোনো ফরম্যাটে এই 5টা প্রশ্নের উত্তর তাদের কাছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। এবং সেখান থেকে হচ্ছে যে আমি এইটুক ফাইন্ডিংস বের করলাম, যাদের কাছে এই 5টা প্রশ্নের উত্তর ক্রিস্টাল ক্লিয়ার তারা বিজনেসে খুব দ্রুত এগিয়ে যেতে পারেন এবং তারা খুব দ্রুত এগিয়ে যায়। 5টা প্রশ্ন আমি একটু বলছি আপনাদেরকে, আপনারা একটু হচ্ছে যে মানে খাতা কলম সাথে থাকলে নোট করে ফেলবেন, অথবা মোবাইলে নোটপ্যাড ওপেন করে নোট করে ফেলবেন, কিন্তু নোট করে ফেলুন এবং হচ্ছে যে এখানে কমেন্টও দিবেন আর কি 5টা প্রশ্নের উত্তর, মানে 5টা প্রশ্ন একসাথে করে। নাম্বার 1, আমি কি বিক্রি করব? বিজনেস মানে আমরা প্রত্যেকেই কিছু না কিছু বিক্রি করি। এখন আপনি বলতে পারেন যে ফেসবুক তো হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমরা তো ফেসবুক ফ্রিতে ইউজ করি, ফেসবুককে তো কোনো পেমেন্ট করি না, তাহলে ফেসবুক আমাদেরকে কিভাবে হচ্ছে যে ইয়ে করে, আমাদের কাছে কিভাবে বিক্রি করে? ফেসবুক আসলে আমাদের কাছে বিক্রি করে না, আমরা ফেসবুকের হচ্ছে যে কি বলা যেতে পারে প্রোডাকশন রুম, আমরা ফেসবুকের হচ্ছে যে র ম্যাটেরিয়াল, আমাদেরকে নিংড়ে আমাদের যে হচ্ছে যে ডেটা গুলো আছে সেই ডেটা গুলোকে নিয়ে তারা প্রসেস করে এটা ফেসবুকে যারা অ্যাড দেয় তাদের কাছে বিক্রি করে। ঠিক আছে, ও কিন্তু বিক্রি করে। যদি বলেন যে আমি তো মানে জিমেইল ফ্রি ইউজ করি, আমি তো হচ্ছে যে গুগল ফ্রি ইউজ করি, সেখানেও সেম কথা, সবাই কিছু না কিছু বিক্রি করে। এবং আরেক ধাপ এগিয়ে হচ্ছে যে কেউ কেউ একটু বলে থাকেন, আরেক ধাপ এগিয়ে কেউ কেউ একটু বলেন যে এই দুনিয়াতে সবকিছু হচ্ছে যে সেলেবল, সবকিছুই বিক্রয়যোগ্য। এই দুনিয়াতে বিক্রয়যোগ্য নয় এমন কিছু আসলে নাই। হ্যাঁ, শুধু আপনাকে সঠিক মুদ্রাটি এবং সঠিক দামটি জানতে হবে। কোনো কিছু হচ্ছে যে টাকায় বিক্রি হয়, অর্থে বিক্রি হয়, কোনো কিছু হচ্ছে যে ভালোবাসায় বিক্রি হয়, কোনো জিনিস আছে যেগুলো হচ্ছে যে আপনার সম্পর্কে বিক্রি হয়, কোনো জিনিস আছে আন্তরিকতায় বিক্রি হয়। কিন্তু এই দুনিয়াতে বিক্রি হয় না এমন কোনো কিছু নাই। এই দুনিয়াতে ইচ এন্ড এভরিথিং ইজ সেলেবল। ঠিক আছে, তো সেরকম জায়গা থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কি বিক্রি করবেন। আমি কোশ্চেন গুলোতে আসি, দেন একটু একটু করে হচ্ছে যে ব্যাখ্যায় যাব। নাম্বার 1, আমি কি বিক্রি করব। নাম্বার 2, কে কিনবে। নাম্বার 2, কে কিনবে। ঠিক আছে, নাম্বার 3, সে কেন কিনবে, দ্য বিলিয়ন ডলার কোশ্চেন, সে কেন কিনবে। নাম্বার 4, সে আবার কেন কিনবে। নাম্বার 5, সে কেন অন্যকে রেফার করবে। আমি আবার বলছি, আমি কি বিক্রি করব, কে কিনবে, কেন আবার কিনবে, এবং কেন অন্যকে রেফার করবে। আমি কি বিক্রি করব, সে কার কাছে বিক্রি করব, সে কেন কিনবে, সে কেন আবার কিনবে, সে কেন অন্যকে এটা রেফার করবে। খুব সিম্পল 5টা প্রশ্ন, খুবই সিম্পল 5টা প্রশ্ন, রাইট? তাহলে এক এক করে একটু আসি, আমি কি বিক্রি করব। আমরা এই জায়গাটাতে, আমরা যারা উদ্যোক্তা আছি, আমরা যারা স্টার্টআপার আছি, আমরা এই জায়গাটাতে হচ্ছে যে খুব বড় মাপের কিছু ভুল করে ফেলি। তার একটা গল্প শুনাই। হ্যাঁ, আমি একটু গল্প বেশি বলি, বাচ্চার মানুষ তো। আচ্ছা, তার আগে একটা গল্প শুনাই। একবার 3 জন হচ্ছে যে একটা বিল্ডিং এর কাজ করছিল। ঠিক আছে, একটা বিল্ডিং এ ওই যে দালান কোঠার যে রাজমিস্ত্রিরা কাজ করে না, 3 জন রাজমিস্ত্রি কাজ করছিল। তো ভদ্রলোকের কৌতূহল হলো, উনি হচ্ছেন যে 3 জন 3 পাশে কাজ করছেন আলাদা আলাদা জায়গায়। তো উনি প্রথম জনের কাছে জিজ্ঞেস করলেন, তুমি কি করছো ভাই? তুমি দেখছো না আমি ইট গাঁথতেছি, দেয়ালে ইট গাঁথতেছি। ওকে, ঠিক আছে। উনি দ্বিতীয় জনের কাছে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি করছো? বললো যে আমি একটা সুন্দর বিল্ডিং তৈরিতে কাজ করছি। উনি তৃতীয় জনের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি কি করছো? উনি বললেন যে আমি একটি ঘর তৈরি করছি, যেখানে মানুষ তার আশ্রয় নিবে, যেখানে মানুষ তার জীবন কাটাবে। দেখেন, 3 জন কিন্তু একই কাজ করছেন, 3 জন কিন্তু একই কাজ করছেন। মূল কাজটা কি ছিল? রাজমিস্ত্রির কাজ। প্রথম জন কি বললেন? উনি ইট গাঁথছেন। দ্বিতীয় জন কি বললেন? ঘর বানাচ্ছেন। তৃতীয় জন কি বললেন? বললেন যে একটা আশ্রয়স্থল বানাচ্ছেন, যেখানে হচ্ছে যে মানুষ জীবন কাটাবে, একটা গৃহ বানাচ্ছেন। ঠিক আছে, তাহলে এইরকম জায়গা থেকে আপনি যদি হচ্ছে যে আমরা যদি বলি যে 3 জনের কাজের আউটপুট কি কখনোই সেম হবে না,
প্রথম জনকে আমরা বলতে পারি ওয়ার্কার, যিনি শুধুমাত্র ওই মুহূর্তে যে কাজটুকু করছেন সেই কাজটুকুর দিকেই লক্ষ্য দেন। দ্বিতীয় জনকে আমরা বলতে পারি হচ্ছে যে ম্যানেজার লেভেল বা হচ্ছে যে এই লেভেলের, যিনি হচ্ছেন যে পুরো সামগ্রিক বিষয়টা দেখতে পান, যে পুরো কাজটাকে দেখতে পান। তৃতীয় জনকে আমরা বলতে পারি একজন ড্রিমার, একজন প্ল্যানার, যিনি এই কাজটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পান, এটার রেজাল্টটা দেখতে পান, এটার ইফেক্টটা দেখতে পান, এটার আউটপুটটা দেখতে পান, রাইট? এবং দেখেন একজন ওয়ার্কার, একজন ম্যানেজার, একজন প্ল্যানার, একজন ড্রিমার, এই তিনজনের কাজ কিন্তু কখনোই এক হবে না। এই তিনজনের কাজের আউটপুট কিন্তু কখনোই এক হবে না। যেমন আমরা যদি হচ্ছে যে মানে কাউকে জিজ্ঞেস করি যে আপনি কি বিক্রি করেন, আমরা অনেক সময় বলে ফেলি যে, এবং এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক, যে আমরা বলি যে আমি তো 3 পিস বিক্রি করি। উনি আসলে করছেন কি, উনি একজনের জন্য লাইফস্টাইল সেল করছেন। একটা মানুষ কোন 3 পিস পরে একজন ভদ্রমহিলা নিজেকে হচ্ছে যে অপরূপ সুন্দরী হিসেবে নিজেকে আবিষ্কার করবে, কোন 3 পিসটা পরে হচ্ছে যে অন্যদের সামনে গেলে সবাই মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে থাকবে, সেই বিষয়টা কিন্তু হচ্ছে যে সেই সাপোর্টটা কিন্তু উনি দিচ্ছেন। তাহলে যিনি ওই যে লাস্ট আউটপুটটা চিন্তা করে 3 পিস বিক্রি করবেন, আর যিনি শুধু 3 পিস বিক্রি করার জন্য 3 পিস বিক্রি করবেন, দুইজনের ব্যবসা কি কখনোই সমান হবে? দুইজনের কর্ম প্রক্রিয়া কি কখনোই সমান হবে? ডেফিনেটলি না। যিনি 3 পিস বিক্রি করবেন উনি হচ্ছেন যে শুধু 3 পিসে মনোযোগ দিবেন। যিনি হচ্ছেন যে লাইফস্টাইল সেল করবেন, উনি খোঁজ নেবেন যে এই 3 পিসটা যার কাছে বিক্রি করছি সেটা তার লাইফস্টাইলে কতটুকু চেঞ্জ এনে দিবে, এটা তার লাইফস্টাইলে, এটা তার জীবনে কতটুকু ইম্প্যাক্ট আনবে। ঠিক আছে, দুইজনের কর্ম প্রক্রিয়া, দুইজনের আউটপুট, দুইজনের বিজনেস, এটা কখনোই হচ্ছে যে এক হবে না, কখনোই এক হবে না। ঠিক আছে, ফরদ্যাটের জন্য আমি কি বিক্রি করছি এটা কিন্তু বোঝাটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা আসলে হচ্ছে যে খাবার বিক্রি করি না, আমরা বিক্রি করি ভালোবাসা। আমরা হচ্ছে যে 3 পিস বিক্রি করি না, আমরা বিক্রি করি তার লাইফস্টাইল। আমরা আসলে নলেজ বিক্রি করি না, আমরা বিক্রি করি হচ্ছে যে তার কাছে তার ক্যারিয়ারের গন্তব্যস্থলে পৌঁছে দিতে হেল্প করি। এইভাবে যদি হচ্ছে যে প্রত্যেকটা আমরা হচ্ছে যে মানে ই কমার্সে শুধু ই কমার্স করি না, তার জীবনটাকে সহজ করে দিই। এইভাবে যদি হচ্ছে যে আপনি আউটপুট কেন্দ্রিক হচ্ছে যে এবং আলটিমেট ইফেক্ট কেন্দ্রিক যদি চিন্তা ভাবনা করেন, তাহলে এভাবে আপনি কিন্তু হচ্ছে যে কি করতে পারেন, এভাবে আপনি হচ্ছে যে অনেক দূর এগিয়ে যেতে পারেন। নাম্বার 1, আমি কি বিক্রি করি এইটার আন্ডারে আরেকটা কিন্তু মজার বিষয় আছে, আমি আসলে কোন জায়গাটায় ফোকাস করব, কোন জায়গাটায় ফোকাস করব। আরেকটা গল্প বলি তাহলে, ঠিক আছে? সেটা হচ্ছে যে এক এলাকায় এক ভদ্রলোক, মানে এটা বেশ আগের ঘটনা আর কি, ধরেন আজ থেকে আরো মানে 1-150 বছর আগের ঘটনা। ঠিক আছে, তখন হচ্ছে যে বিভিন্ন গ্রাম এলাকায় এখনো আছে বিভিন্ন গ্রাম এলাকায় হচ্ছে যে দুই ধরনের হচ্ছে যে বাজার থাকতো। একটাকে বলা হতো হাট। হাট হচ্ছে যে সপ্তাহে নির্দিষ্ট একদিন বা 2 দিন বসতো, হাট বসতো, ওই দিন হাটবার বলা হতো। ঠিক আছে, ওই বাজারে সবাই গিয়ে কেনাকাটা করতো, তাদের প্রয়োজনীয় সাপ্তাহিক কেনাকাটা করে নিয়ে আসতো। এটা ছিল অস্থায়ী বাজার আর কি। আরেকটা ছিল স্থায়ী বাজার, যেখানে হচ্ছে যে পাইকারি কেনা বেচা হতো, সেখানে খুচরা দোকানও থাকতো, পাইকারি দোকানও থাকতো। এখানে হচ্ছে যে পার্মানেন্ট পাকা দোকান বা হচ্ছে যে পার্মানেন্ট দোকানপাট থাকতো। এই জায়গাগুলোকে বলা হতো হচ্ছে যে গঞ্জ। ঠিক আছে, যেখানে বড় বড় বাজার ছিল, পাইকারি বাজার, খুচরা বাজার সবকিছু মিলে, যেখানে পার্মানেন্ট দোকানপাট ছিল। ঠিক আছে, এরকম আপনাদের চট্টগ্রামে খাতুনগঞ্জের এরকম একটা ইতিহাস আছে, তারপর হচ্ছে যে ঢাকার এইদিকে নারায়ণগঞ্জের এরকম ইতিহাস আছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে যে যে মানে গঞ্জে একজন একটা দোকান দিয়েছে, ওই পাইকারি খুচরা সবকিছু মিলিয়ে উনি মূলত খুচরা বিক্রি করতেন। তো উনি দোকান দিয়েছেন, দোকান দিয়ে উনি যেটা করলেন সেটা হচ্ছে যে মুদির দোকান, কিন্তু ঠিক আছে মুদির দোকান। তো মুদির দোকানে উনি চিনির দামটা মিল রেটে ছাড়া শুরু করলেন। মিল রেট বলতে হচ্ছে যে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে চিনি পাইকারি হারে, চিনির যে ফ্যাক্টরি মিল থেকে হচ্ছে যে কিনলে চিনিটা যেই দামে পাওয়া যায় ওই দামটাকে হচ্ছে যে মিল রেট বলা হয় আর কি, ওই দামটাকে মিল রেট বলা হয়, রাইট? উনি মানে আরো সহজ করে বলতে উনি মানে পাইকারি যে দামে কিনতেন সেই কেনা দরে উনি চিনি বিক্রি করা শুরু করলেন। ধরেন কথার কথা বাজারে চিনির হচ্ছে যে খুচরা কেজি হচ্ছে যে 65 টাকা, উনি কিনতেন এটা 55 টাকা দিয়ে, উনি 55 টাকা এটা বিক্রি করা শুরু করলেন।
তো আশেপাশের যারা হচ্ছে যে পুরাতন ব্যবসায়ী ওনারা চিন্তা করলেন নিজেদের মধ্যে, পুরান পাগল ভাব পায় না নতুন পাগলের আমদানি, এমনি লস দেওয়া বেচা কয়দিন টিকাইতে পারবো দোকান দেখুন না, ওনারা পাগল ছাগল মনে করে এরা আর কিছু বলে না। এবং মজার বিষয় হচ্ছে যে 2 থেকে 3 মাস বা 6 মাস যাওয়ার পরে দেখা গেল যে ওরা বিজনেস লাল বাতি জ্বলা তো দূরের কথা, ওনার বিজনেস আরো রমরমা হওয়া শুরু করলো, ওনার বিজনেস আরো রমরমা হওয়া শুরু করলো। তখন তো সবার মাথা খারাপ যে কি ব্যাপার, এবং মানে যেহেতু ওনার বিজনেস রমরমা হওয়া শুরু করেছে, বাকিদের বিজনেস হচ্ছে যে লালবাতি জ্বলা শুরু করলো আর কি। কেউ ওই অন্যান্য দোকানে যায় না, সরাসরি ওনার দোকানে আসে, ওনার দোকান থেকে চিনি কিনে বা যা যা লাগে কিনে চলে যায়। এখন এই লসে বিক্রি করার পরও উনি হচ্ছেন যে যে বিজনেসে যে রমরমা করলেন, সেই রমরমা করার হচ্ছে যে রহস্যটা কি আসলে। ঠিক আছে, আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে যে 5টা মিনিট সময় নিব এবং এই 5 মিনিটের মধ্যে আমরা এই 5টা মিনিটের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কমেন্টে লিখবো যে উনি আসলে কিভাবে হচ্ছে যে লাভ করতেন। যারা আমার আগের কোনো ক্লাস করেছেন তারা হচ্ছে যে লিখবেন না, উত্তর দিবেন না, বাকিরা হচ্ছে যে প্লিজ উত্তর দিন। ঠিক আছে, আমাদের হাতে ঠিক মানে 5 মিনিট সময় অনেক বেশি হয়ে যায়, 2 মিনিট সময়, জাস্ট 2 মিনিট সময়, 120 সেকেন্ড। 120 সেকেন্ডে আমরা হচ্ছে যে আপনারা চিন্তা করে বের করবেন যে উনি আসলে কিভাবে প্রফিট করতেন। ঠিক আছে, দ্রুত লিখে ফেলুন। আপনাদের প্রশ্নটা বুঝতে পারেন নাই। প্রশ্নটা হচ্ছে যে এই যে উনি এত কম দামে লসে বিক্রি করতেন, তারপরে উনি কিভাবে রমরমা লাভ করেছেন। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে যে লেস প্রফিট মোর সেল, উদাহরণ না, লেস প্রফিট না, উনি তো লসে বিক্রি করছেন, যত বেশি সেল করবেন তত বেশি তো লস হবে, দৃশ্য তো এটা। ঠিক আছে, মিল প্রাইসে দিলে ওনার সেল বেশি ছিল, সেভাবে প্রফিট না, মিল প্রাইসে দিলে হচ্ছে যে হইতো না, কারণ হচ্ছে যে কেনা দামের সাথে ওনার তো আরো খরচ খরচা আছে, তাহলে ওইখানে তো অল্প করে হলেও তো ওনার হচ্ছে যে মানে লস হইতো। ফর দ্যাট রিজন এটা মানে অনেক বেশি সেল হওয়ার কারণে লসও অনেক বেশি হওয়ার কথা ছিল।
আছে, দাম কম থাকায় ওনার সব সেল হয়ে যেত, এটাতে ওনার প্রফিট না, সব সেল হলে তো লাভ নাই। ধরেন 100 বস্তা আনলো, প্রতি কেজিতে মানে 100 কেজি আনলো, প্রতি কেজিতে ওনার 1 টাকা করে লস, তাহলে ওনার নিট লস হচ্ছে যে 100 টাকা। ঠিক আছে, প্রফিট না, প্রফিট কমে করায় অল্প টাকা দামে বেশি বিক্রি করে লাভবান হয়েছেন না। ক্রেতার সংখ্যা যখন বেড়ে যাবে তখন বিক্রেতা দাম বাড়াবেন, প্রফিট বেশি করবেন না। উনি 6 মাস পরেও তো দাম বাড়ান নাই আর কি। ঠিক আছে, কম প্রফিট, আরো দামও কম রাখতো, তাই সেল বেশি হতো, লাভও বেশি হতো না। প্রফিট কম করলেই যে হচ্ছে যে দাম কম রাখলেই যে সেল বেশি হবে, এটা আসলে মানে প্রচন্ড ভুল ধারণা। কিছু কিছু সময় হতে পারে, কিন্তু সবসময় এটা কাজ করে না। পণ্য ভালো ছিল তাই। ঠিক আছে, তিনি অন্য কিছু বিক্রি থেকে চিনির যে লাভ সেটা তুলে নেন। গ্রেট, এটা একটা ভ্যালিড পয়েন্ট। এটা কি করেছেন? পলি চৌধুরী, আপনাকে ধন্যবাদ। পণ্যের মাল ভালো না, তুহিন ভাই আপনার তো আপনি উত্তর দিলে তো হবে না, আপনি তো জানেন সব। জি ঠিক আছে, মিল থেকে ডিসকাউন্ট পেত, হয়তো এটাই তার প্রফিট, এটা একটা পয়েন্ট হতে পারে। ঠিক আছে, লোকটি প্রথম দিন লাভ করেনি, তারপর যখন বিক্রি পেরেছে তখন আরো বেশি চাহিদার কারণে আরো কমে পণ্য ক্রয় করতে পেরেছিলেন এবং পণ্যটি আগের দামে দিতে পেরেছিলেন 55 টাকাতে, তাই তার চাহিদা বাড়ায় ক্রয় করেছেন কমে। হ্যাঁ, এটা একটা চমৎকার উত্তর। সাগরদা, এটা উচিত না, আপনারা যারা জানেন তাদের দেওয়া উচিত না। ঠিক আছে, পণ্যের মান ভালো ছিল। ওকে ফাইন, এবার আমি আসি হচ্ছে যে উনার বিজনেস স্ট্র্যাটেজিতে। উনি যেটা করেছিলেন, উনি চিনির দামটা মিল রেটে ছাড়লেও বুঝেছেন যে আমি আগেই বলেছি এটা মুদির দোকান ছিল। এখন দেখেন ঘটনাটা কি ঘটেছে। ঘটনাটা যেটা ঘটেছে সেটা সবাই যখন জানা শুরু করলো যে ওনার ওইখানে গেলে অন্যান্য জায়গা থেকে অনেক কমে চিনি কিনতে পাওয়া যায়, সবাই হচ্ছে যে উনার দোকানে দৌড়ানো শুরু করলেন। এখন আপনি চিন্তা করেন, আপনার মাসের বাজার লাগবে বা সপ্তাহের বাজার লাগবে, বা আপনি আপনার দোকানের জন্য, আপনি আপনার মুদির দোকানের জন্য গঞ্জে গিয়ে পাইকারিতে পণ্য কিনবেন, তাহলে কি আপনি কি শুধু চিনি কিনে ফেরত চলে আসবেন? ডেফিনেটলি না। চিনির সাথে সাথে চাল, ডাল, তেল, লবণ, মানে মুদির দোকানে যা যা থাকে আর কি, পেঁয়াজ, আলু, অন্যান্য হচ্ছে যে মনোহরি দ্রব্যাদি। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু হচ্ছে যে উনি হচ্ছেন যে ওগুলো কিন্তু হচ্ছে যে ফ্যাক্টরি রেটে দিচ্ছেন না, ওগুলো কম দামে দিলেও ফ্যাক্টরি রেটে না, এবং যথেষ্ট প্রফিট করে। তাহলে ওইখান থেকে ওনার একটা প্রফিট আসছে, নাম্বার 1। নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে যে ওই চিনি গুলো তো উনি হচ্ছেন যে কেজি দরে বিক্রি করে দিচ্ছেন, তাহলে চিনি যে প্রচুর পরিমাণে চিনি সেল হয়, চিনির যে বস্তাগুলো থেকে যাচ্ছে সেই বস্তাগুলো উনি বিক্রি করে আরেকটা টাকা তুলে নিচ্ছেন, নাম্বার 2। নাম্বার 3, উনি যখন হচ্ছে যে প্রচুর পরিমাণে চিনি সেল করছেন, ফ্যাক্টরি থেকে কিন্তু আরো ভালোভাবে নেগোশিয়েট করে আরো কমে নিয়ে আসতে পারতেছেন। তাইলে ওই যে সোর্সিং প্রাইসে হচ্ছে যে কমটা করলেন, ওইটাও কিন্তু ওনার প্রফিট লিস্টে যোগ হয়ে গেল। এই তিনটা সেক্টর থেকে পাওয়া প্রফিটে উনি কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট করে ফেলছেন। আপনাদের যদি হচ্ছে যে মিনা বাজার বা আগুরা বা স্বপ্নে কেনাকাটা করার অভ্যাস থাকে, তাহলে আপনারা খেয়াল করবেন যে প্রায় হচ্ছে যে মানে প্রায় বলতে গেলে নিয়মিত বেসিসে শুক্রবার সকালবেলা হচ্ছে যে এই ঘুমের মধ্যে মন চাই ধরে মাপ দেই আর কি। এখন তো হচ্ছে সাইলেন্ট করে রাখি মেসেজের এখন টেক পাই না, কিন্তু হচ্ছে যে প্রত্যেকদিন প্রতি শুক্রবার সকালবেলা দেখবেন যে ওরা একটা মেসেজ পাঠায়, পেঁয়াজ মাত্র 30 টাকা কেজি, ভাইরাস বাজারে পেঁয়াজের দাম 40 টাকা, 45 টাকা, 50 টাকা, ওই রকম সময় পেঁয়াজ 30 টাকা কেজি। এরকম দিয়ে 3-4টা প্রোডাক্টের হচ্ছে যে লিস্ট পাঠিয়ে দেয়। আপনি চিন্তা করেন, আল্লাহ, বাজারে যাব কোন দুঃখে? বাজারে গেলে পেঁয়াজ হচ্ছে যে 45 টাকা কেজি, 50 টাকা কেজি, আর এখানে হচ্ছে যে 30 টাকা কেজিতে পেঁয়াজ পাচ্ছি। আমি হচ্ছে যে বাজারে গেলে হচ্ছে যে মাংস হচ্ছে যে 550 টাকা কেজি, এখানে 500 টাকা কেজিতে গরুর মাংস পাচ্ছি, তাহলে কি দরকার আমার বাজারে যাওয়ার? আমি এখানেই চলে যাই। মজার বিষয় হচ্ছে যে মানে সুপার শপের হচ্ছে যে টোটাল ইন্টেরিয়র, টোটাল প্রোডাক্ট প্লেসমেন্ট, এগুলো এমন ভাবে সেটেল ডাউন করা যে আপনি একটা জিনিস কিনতে যাবেন এবং হচ্ছে যে আপনার পকেটে যদি মোটামুটি হচ্ছে যে টাকা থাকে, তাহলে 5টা থেকে 10টা না কিনে আপনি এখান থেকে বের হতে পারবেন, কেউ আপনাকে কিনতে বলবে না। কিন্তু প্রোডাক্ট গুলো এমন ভাবে প্লেস করা হয়, এটা পিছনে প্রচুর সাইকোলজিস্ট কাজ করেন এবং অনেক ধরনের হচ্ছে যে মার্কেট এক্সপার্ট কাজ করেন, ডেটা ধরে ধরে কাজ করা হয়, এবং হচ্ছে যে প্রোডাক্ট গুলো এমন ভাবে প্লেস করা হয় যাতে করে আপনি হচ্ছে যে চাইলে ওইখান থেকে একটা দুইটা প্রোডাক্ট হচ্ছে যে না কিনে, মানে একটা দুইটা প্রোডাক্ট নিয়ে বেরোতে পারবেন, আপনার আরো বেশ কিছু আপনি আজ এটা কিনবেনই, ওইখান থেকে কিন্তু তারা হচ্ছে যে মোটামুটি ওই লসটা পুষিয়ে নেয়। ঠিক আছে, এবং হচ্ছে যে মিনা বাজারে হচ্ছে যে ইন্টারনাল ঘটনা বলি, মিনা বাজারে হচ্ছে যে একবার আমরা কাজ করলাম মিনা বাজার টিমের সাথে।
তখন হচ্ছে যে ডেটা অ্যানালাইসিস করে করে দেখা গেল যে মানুষ যখন মাসের বাজার করে, এরকম অনেকগুলো ডেটা সেট আমরা বের করলাম। তখন দেখলাম যে মানুষ মানে যখন মাসের বাজার করে 5 তারিখ থেকে শুরু করে হচ্ছে যে 15 তারিখ বা 12 তারিখ পর্যন্ত এক একজনের এক এক সময় স্যালারি হয়, এবং ওই সময়টার যে শুক্রবারটা, ওই শুক্রবারে হিউজ ভিড় হয়। তো ওই সময়টায় অন্যান্য জিনিসের সাথে সাথে আন্ডারগার্মেন্টস, তোয়ালে, এই দুইটা জিনিস ওই সময় খুব বেশি সেল হয়। তাহলে পরবর্তীতে হচ্ছে যে মানে জাস্ট ফর টেস্টিং পারপাস ওই মাসের হচ্ছে যে স্যালারি টাইমের যে শুক্রবারটা, ওই শুক্রবারে যেটা করা হইলো সেটা হচ্ছে সবগুলো ব্রাঞ্চে মাসের বাজারের যে কর্নারটা, চাল ডাল তেল এগুলোর যে কর্নারটা, ওইখানে হচ্ছে যে তোয়ালে এবং আন্ডারগার্মেন্টস এর এই জায়গাগুলো প্লেস করা হলো। এবং দেখা গেলো যে ধূপ করে হচ্ছে যে এটা হচ্ছে যে 360% মতো হচ্ছে যে এটার সেল বেড়ে গিয়েছে। ঠিক আছে, জাস্ট ওই পজিশনিং এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় হচ্ছে যে রাখার কারণে 360% সেল বেড়ে গিয়েছে। তো ওরা এরকম ডেটা ধরে ধরে প্রত্যেকটা জিনিসের হচ্ছে যে পজিশনিং করে, রাইট? তো যেটা বলছিলাম, কি বিক্রি করবেন আসলে, কি বিক্রি করবেন? এখন ওই লোক কি আসলে চিনি বিক্রি করে লাভ করতো? চিনি বিক্রি করতো না। ওই লোক হচ্ছে যে চিনির বস্তা বিক্রি করতো এবং চিনির সাথে সাথে অন্যান্য প্রোডাক্ট বিক্রি করতো, যেটা থেকে সে প্রফিট করছে। তাহলে আপনি আসলে কোন জায়গাটা ফোকাস করবেন, আপনি আসলে কি বিক্রি করবেন? এবং মজার বিষয় হচ্ছে যে আরো কিছু, যে কাইলি জেনারের কথা যদি বলি, আমি কাইলি জেনারের কথা যদি বলি, কিছুদিন আগে হচ্ছে যে ফোর্বস ওনাকে ফিচার করেছে। ফোর্বস এর হচ্ছে যে পাওয়ারফুল উইমেনদের মধ্যে, পাওয়ারফুল উইমেন বিজনেসম্যানদের মধ্যে উনি একজন হয়েছেন। উনি শুরু করেছিলেন হচ্ছে যে অনলাইনে লিপস্টিক বিক্রি করা থেকে, এই লাইভে এসে লিপস্টিক বিক্রি করেছেন। লাইভে এসে লিপস্টিক বিক্রি শুরু করেছেন। উনি কি আসলে হচ্ছে যে মানে শুধু লিপস্টিক বিক্রি করে হচ্ছে যে এখন বিলিয়নিয়ার হয়ে গেছেন? আপনারা যদি কেউ কাইলি জেনারের হচ্ছে যে ইনস্টাগ্রাম পেজে যান বা হচ্ছে যে ইয়েতে যান, দেখবেন যে উনি আসলে উনার নিজেকে সেল করেছেন, অথরিটি সেল করেছেন। শি বিকামস অথরিটি। তার হিউজ ফ্যান ফলোয়ার বাড়িয়েছেন বিভিন্ন উপায়ে। সেটা হচ্ছে যে পাশ্চাত্যের প্রেক্ষাপটে মানে খুব নেতিবাচক উপায় না, হয়তো বা আমাদের মতো রক্ষণশীল দেশে এটাকে নেতিবাচক উপায় হিসেবে আমরা ট্রিট করবো, বাট বিভিন্ন উপায়ে উনি হচ্ছেন যে ওনার নিজের ফ্যান ফলোয়ার এনগেজ করেছেন, হিউজ অ্যামাউন্টে ফ্যান ফলোয়ার তৈরি করেছেন। দেন উনি হচ্ছেন যে এটার পাশাপাশি উনি হচ্ছেন যে কি করেছেন, ওনার প্রোডাক্ট গুলো প্লেস করে দিয়েছেন, এবং এইখান থেকে কিন্তু হচ্ছে যে $1 মিলিয়ন একটা ইন্ডাস্ট্রি উনি তৈরি করে ফেলেছেন, মিলিয়নিয়ার হয়ে গিয়েছেন অলরেডি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে উনি কি হচ্ছে যে তাহলে লিপস্টিক সেল করেছেন না, উনি নিজেকে সেল করেছেন, নিজের অথরিটি সেল করেছেন। এটা হচ্ছে যে অথরিটি মার্কেটিং বলি আমরা। তাহলে আপনি আসলে কি সেল করবেন, এই জিনিসটা খুঁজে বের করাটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, কার কাছে সেল করবেন? আমাদের এই জায়গাটা একটা বড় প্রবলেম আছে। আমরা মনে করি কি দুনিয়ার সবাই আমাদের কাস্টমার, এবং হচ্ছে সবার কাছে আমার বিক্রি করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে যে ইভেন অ্যাড রান করানোর সময় আমরা হচ্ছে সারা বাংলাদেশ ওই যে 64 টন 68 টন 10 টন 5 টন এই টাইপের হচ্ছে যে স্টাইল, ওই যে ট্রাকের গায়ে লেখা থাকে না, মানে খুব জনপ্রিয় একটা কৌতুক আছে। টিচার বলতেছেন, বলতো বাংলাদেশের ওজন কত? স্যার 5 টন। এটা কি বললি কেন? স্যার ট্রাকের গায়ে লেখা দেখেন না সারা বাংলাদেশ 5 টন। তো সারা বাংলাদেশ যদি 5 টন হয় তাহলে বাংলাদেশের ওজন 5 টন না? তো আমরা এখন এরকম সারা বাংলাদেশ 5 টন স্টাইলে আমরা হচ্ছে যে মনে করি যে সারা বাংলাদেশের হচ্ছে যে এই যে 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের সবাই আমার কাস্টমার। জি না। ধরেন বাংলাদেশের সাপ্লাই চেইন হচ্ছে যে, সাপ্লাই চেইন মানে হচ্ছে যে কার কোন পর্যন্ত হচ্ছে যে মানে ডেলিভারির হচ্ছে যে ক্ষমতা আছে, এই এবং কোথায় কোথায় আউটলেট আছে বা হচ্ছে যে কোথায় কোথায় ডেলিভারি করতে পারে, এই যে টোটাল এই হচ্ছে যে সাপ্লাই চেইন, বাংলাদেশের সাপ্লাই চেইনের বিবেচনায় সবচেয়ে স্ট্রং কোম্পানি হচ্ছে যে প্রাণ আরএফএল গ্রুপ। এবং প্রাণ আরএফএল গ্রুপের সাপ্লাই চেইন শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনালি সারা দুনিয়াতে বিখ্যাত। বাংলাদেশের একেবারে চরকুকরি মুকরি থেকে শুরু করে সেন্ট মার্টিন থেকে শুরু করে বান্দরবনের হচ্ছে যে একেবারে প্রত্যন্ত অঞ্চল, যেখানেই আপনি যান না কেন প্রাণের প্রোডাক্ট পাবেন না এটা হইতে পারে না। ঠিক আছে, বাংলাদেশের যত দুর্গম অঞ্চলেই যান না কেন সেখানে আপনি প্রাণের প্রোডাক্ট মানে অন্য কোনো কোম্পানির কিছু পান আর না পান, মোবাইল নেটওয়ার্ক পান আর না পান, আপনি প্রাণের প্রোডাক্ট মাস্ট বি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো সেই প্রাণ কোম্পানিও যদি চিন্তা করে যে তারা চাল বিক্রি করবে, চালের কথা কেন বললাম, কারণ বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে তার 99.99% মানুষ ভাত খায়।
ঠিক আছে, ভাত আমাদের জাতীয় খাদ্য, প্রধান খাদ্য। এখনকার কীট সৈনিকেরা ভাত খায় না সেটা আলাদা কথা, কিন্তু তারা হচ্ছে যে মাঝে মাঝে ভাত খান আর কি, ঠিক আছে। তো কীট সৈনিকদেরকে বাদ দিয়ে হিসাব করলে বাংলাদেশে মোটামুটি 99% মানুষ ভাত খায়, রাইট? তো এখন বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে এই এত বড় শক্তিশালী সাপ্লাই চেইন নিয়েও যদি প্রাণ কোম্পানি চিন্তা করে সারা বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে তারা চাল পৌঁছে দেবে, চাল বিক্রি করবে, সেটাও পসিবল না। কারণ কি? যথেষ্ট কারণ আছে, সেই কারণের আলোচনায় না গেলাম। এখন আপনাকে নির্দিষ্ট করতে হবে আপনি কাদের কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করবেন। এখন এটা ডিপেন্ড করে হচ্ছে যে দুই দিক থেকে। আপনি আগে হচ্ছে যে টার্গেট গ্রুপ সেট করতে পারেন যে এই ধরনের, এই কোয়ালিটি, এই টাইপের মানুষদের কাছে আমি আমার প্রোডাক্ট বিক্রি করব, অথবা আগে প্রোডাক্টটা চুজ করতে পারেন, দেন ওই প্রোডাক্টের কাস্টমার কারা সেটা খুঁজে বের করতে পারেন। ধরেন কথার কথা, আমি যদি বলি আইফোন, তাহলে হচ্ছে যে আমি যদি বলি যে আমি আইফোন বিক্রি করব, আপনি সাথে সাথে বুঝে নেবেন না আমার টার্গেট গ্রুপ কারা। যাদের কাছে আইফোন কেনার মতো টাকা আছে তারাই আমার টার্গেট গ্রুপ। শুধু টাকা থাকলে হবে না, আইফোন কেনার মতো ইচ্ছাও থাকতে হবে। ক্রেতা আমরা কাকে বলি? সম্ভাব্য ক্রেতা আমরা কাকে বলি? সম্ভাব্য ক্রেতার ন্যূনতম দুইটা কোয়ালিটি থাকতে হয়। একটা হচ্ছে যে কেনার আগ্রহ এবং কেনার সক্ষমতা। কেনার আগ্রহ এবং কেনার সক্ষমতা থাকলে আমরা তাকে হচ্ছে যে সম্ভাব্য ক্রেতা বলি। সে আমার কাছ থেকেই কিনুক, আরেকজনের কাছ থেকেই কিনুক, যার কাছ থেকেই কিনুক না কেন, তার কেনার আগ্রহ আছে এবং তার কেনার হচ্ছে যে সক্ষমতা আছে। এই দুইটা বিষয় থাকলে হচ্ছে যে আমরা তাকে সম্ভাব্য ক্রেতা বলি। তাহলে আপনার এই আইফোন বলার সাথে সাথে এই আইফোন কেনার আগ্রহ এবং আইফোন কেনার সক্ষমতা, এই দুইটা হচ্ছে যে কার কার আছে সেইটা হচ্ছে যে আপনি সুন্দরভাবে কিন্তু হচ্ছে যে বের করে ফেলতে পারবেন। এবং আপনি বলতে পারবেন এই দুইটা মানে কেনার আগ্রহ এবং কেনার সক্ষমতা, আইফোন কেনার আগ্রহ এবং আইফোন কেনার সক্ষমতা যাদের আছে আমি তাদের কাছে আমার প্রোডাক্টটা সেল করব। আবার উল্টোটা হতে পারে যে আপনি চিন্তা করলেন যে না, আমি হচ্ছে যে চট্টগ্রামে যারা মধ্যবিত্ত আছে তাদের কাছে আমি মোবাইল বিক্রি করব। তখন ওই মধ্যবিত্তদের আগ্রহ এবং ক্রয় ক্ষমতা এই দুইটার সাথে ম্যাচ করে যে সমস্ত ব্র্যান্ডের ফোনগুলো, যে সমস্ত ব্র্যান্ডের যে সমস্ত মডেলের ফোনগুলো, সেই ফোনগুলোকেই কিন্তু আপনি চুজ করবেন, রাইট? তো এইটা হচ্ছে যে বিষয়। এখন তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে কারা কিনবে, এবং যারা কিনবে তাদের বেশ কিছু বিষয় আপনাকে অবজার্ভ করতে হবে। তাদের হচ্ছে যে কোথায় থাকে, মানে ডেমোগ্রাফিকের, মানে দুই ধরনের ইনফরমেশন, ডেমোগ্রাফিক ইনফরমেশন, বিহেভিয়ার এন্ড সাইকোলজি বেসড ইনফরমেশন। ডেমোগ্রাফি বেসড ইনফরমেশন কি? তারা কোথায় থাকে, তারা কি ধরনের হচ্ছে যে জব করে, তাদের একাডেমিক যোগ্যতা কতটুকু, ঠিক আছে? এই জিনিসগুলোকে আপনার অবজার্ভ করে, গবেষণা করে, রিসার্চ করে, সার্ভে করে বের করে নিয়ে আসতে হবে। কেন বের করে নিয়ে আসতে হবে? খুব সিম্পল একটা ঘটনা বলে, আমি একবার হচ্ছে যে ফ্যাশন হাউসের দায়িত্ব পেলাম, বেশ বড় সড়ো ন্যাশন ওয়াইড ফ্যাশন হাউস। তো ফ্যাশন হাউসের মার্কেটিং এর দায়িত্ব পেলাম, তো ভিজিট করতে গিয়েছি ফ্যাশন হাউস, ওদের বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট। তো একটা কর্নারে দেখি হচ্ছে যে কটকটা টাইপের কালারের হচ্ছে যে শার্ট, প্যান্ট, থ্রি পিস, সব কটকটা কালার। কটকটা কালার মানে সেই ধরনের কটকটা কালার, ধরেন হচ্ছে যে ওই যে মার্কার কালারের হচ্ছে যে সবুজ প্যান্ট, ঠিক আছে, অথবা এবং হচ্ছে যে একেবারে টকটকে লাল শার্ট। মানে দেখেই তো হচ্ছে যে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, এগুলো কি বানায়। এবং মানে শেষমেশ না পেরে হচ্ছে যে ভদ্রমহিলা যিনি এটার ওনার ছিলেন ওনাকে বলেই ফেললাম, ম্যাডাম এগুলো চলে? বুঝলেন আমি আসলে কি বলতে চাইছি, কারণ মুখের উপর তো বলা যায় না যে কি সব এগুলো বানান, এগুলো কেনে কারা, এভাবে তো আর বলা যায় না, ক্লায়েন্ট তো। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, ম্যাডাম এগুলো কি চলে? তো উনি লম্বা করে একটা দীর্ঘশ্বাস পেলেন, ফেলে বললেন যে দেখেন তানভীর, এগুলো বানাইতে আমার একটু ভালো লাগে না, এরকম কটকটা কালার, কিন্তু বাংলাদেশের নির্দিষ্ট কিছু হচ্ছে যে মানে জেলায় এগুলোর অসম্ভব পরিমাণে চাহিদা। বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলার মানুষ, তাদের কাছে এগুলো অসম্ভব পরিমাণে চাহিদা এবং তারা এগুলো প্রচুর পরিমাণে কিনেন। আমি এই ঘটনা বলছি আজ থেকে আরো 7-8 বছর আগে, ঠিক আছে? যেমন ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়াতে দেখবেন যে আপনি যদি রাজস্থানে যান, সবার হচ্ছে যে ব্রাইট কালারের ড্রেস, সব ড্রেস ব্রাইট এন্ড কালারফুল, এবং একটা দুটা কালার না, মাল্টিপল কালারের ব্রাইট এন্ড কালারফুল ড্রেস, ঠিক আছে? আবার কলকাতায় আসেন, দেখবেন যে একটু হচ্ছে যে মানে সোবার টাইপের, একটু হচ্ছে যে ম্যাটে টাইপের হচ্ছে যে ড্রেস লোকজন পরে, ঠিক আছে? তো এই যে অঞ্চল ভেদে আপনার চিন্তা হবে যে আপনার কাস্টমাররা কোন অঞ্চলে, তাদের এই হচ্ছে যে চাহিদাগুলো বুঝতে হবে, তাদের এই লোকাল ল্যাঙ্গুয়েজ গুলো, লোকাল বিহেভিয়ার গুলো বুঝতে হবে। নইলে কি হবে? নইলে ঘটনা যেটা হবে, আমাদের বড় ভাই আছেন ব্র্যান্ড প্র্যাকটিশনার, উনি হচ্ছেন যে
খুব খুশি, মানে একবার ওনার সাথে কথা হচ্ছিল, খুব খুশি। বাংলাদেশে হচ্ছে যে ওনার এই পারফরমেন্সে উনি ইয়ে হয়ে একটা এনার্জি ড্রিঙ্কস এর হচ্ছে যে উনি মাল্টিন্যাশনাল একটা এনার্জি ড্রিঙ্কস এর হচ্ছে যে মার্কেটিং হেড ছিলেন, হেড অফ মার্কেটিং ছিলেন। তো বাংলাদেশে উনি অসম্ভব ভালো পারফরমেন্স করছেন, কোম্পানি ওনাকে প্রমোশন দিয়ে হচ্ছে যে নিয়ে গিয়েছে সৌদি আরব। তো যাওয়ার আগ দিয়ে ওনার সাথে কথা হচ্ছিল, উনি বেদম খুশি। মাস তিনেক পরে আবার দেখি ওনার ফেসবুকে হচ্ছে যে স্ট্যাটাস ব্যাক টু হোম। নক দিলাম, ভাই ঘটনা কি? আর বলিস না, ফেল করে ব্যাক করছি। মানে ঘটনা হচ্ছে যে উনি এনার্জি ড্রিঙ্কস এর গিয়ে হচ্ছে যে ফালতু ক্যাম্পেইনটা করছিলেন, ওই এক ক্যাম্পেইনই ওনাকে একেবারে বসিয়ে দিয়েছে আর কি। তো যেহেতু হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানি, নড়াচড়া করতে টাইম লাগে, এই কারণে 3 মাস পরে ব্যাক করতে হয়েছে। লোকাল কোম্পানি হলে ঘাড়ে ধরে ওই মুহূর্তে ওনারা হচ্ছে যে দেশে পাঠিয়ে দিত, যে তুমি বাংলাদেশে ভালো করতেছিল, যাও বাংলাদেশে যাও, ওইখানে গিয়ে কাজ করো, এখানে তোমার কাজ করার দরকার নেই। কি হয়েছে ঘটনা? ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে উনি এনার্জি ড্রিঙ্কস এর অ্যাড বানিয়েছেন মরুভূমি দিয়ে, মানে বিলবোর্ড। তো মরুভূমি দিয়ে হচ্ছে যে হেঁটে যাচ্ছে একটা মানুষ। দ্বিতীয় হচ্ছে যে ইয়েতে হচ্ছে যে উনি প্রচন্ড টায়ার্ড, একবার পড়ে গিয়েছেন। তৃতীয়ত হচ্ছে যে উনি হচ্ছেন যে এনার্জি ড্রিঙ্কসটা খাচ্ছেন, এরকম একটা বিষয় আসে। তো সরি, মরুভূমিতে প্রচন্ড টায়ার্ড হয়ে পড়ে আছে, এনার্জি ড্রিঙ্কসটা খাইলেন এবং হচ্ছে যে বেশ উৎফুল্ল, রাইট? এই হচ্ছে যে বিষয়। এইটা হচ্ছে যে মানে এরকম 3টা পরপর ছবি, বাম থেকে ডান। এইটা যখন হচ্ছে যে কান্ট্রি ওয়াইড বিলবোর্ড অ্যাপ্লাই করা হলো, পেপারে অ্যাড দেওয়া হলো, ঠিক আছে, যা যা করেনি আর কি সবই করলেন। করার পর তারপর দিন থেকে এনার্জি ড্রিঙ্কস এর ব্যবহার মানে সেল একেবারে জিরো। জিরো মানে টোটালি জিরো, কেউ কিনতেছে না। যেখানে হচ্ছে যে এমনিতেও মোটামুটি একটা সেল ছিল, অ্যাড দিয়েছে, বেসিক ক্যাম্পেইন করেছে, এটা সেল হচ্ছে যে কয়েক গুণ বেড়ে যাওয়ার কথা এক ধাক্কায়, সেইখানে হচ্ছে যে সেল একদম জিরো। মানে আগের দিন যা কিনেছে ওই অ্যাড যাওয়ার পর তাও কিনতেছে না। খোঁজ 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 খোঁজ, ঘটনা কি? ঘটনা কি? ঘটনা হচ্ছে যে মানে আমরা তো লিখি হচ্ছে যে বাংলা লিখি, ইংরেজি লিখি, অল অফ দোজ আর লেফট টু রাইট, ঠিক আছে, বাম থেকে ডান। এবং আমরা কিন্তু হচ্ছে যে পড়ার সময় পড়ি বাম থেকে ডানে, কোনো কিছু দেখার সময় বাম থেকে ডানে দেখি, সিরিয়ালটা এইভাবে বুঝি। তাহলে বাম থেকে ডানে কি হয়েছে? উনি তো ওইভাবেই বসাইছেন, ইংলিশে দিচ্ছেন, অ্যারাবিকে দিচ্ছেন, ঠিক আছে, যে মরুভূমিতে একজন প্রচন্ড টায়ার্ড হয়ে পড়ে আছেন, মাঝখানের ছবিতে উনি এনার্জি ড্রিঙ্কসটা খাচ্ছেন, ডানের ছবিতে অনেক উৎফুল্ল, ঠিক আছে। ঝামেলা হচ্ছে যে অ্যারাবিক হচ্ছে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা হয় হচ্ছে যে আরবি ল্যাঙ্গুয়েজ লেখা হয়েছে যে ডান থেকে বামে, ডান থেকে শুরু হয়, বাম দিকে এসে শেষ হয়। এখন আরবরা, অ্যারাবিয়ানরা, ওনারা দেখে অভ্যস্ত হচ্ছে যে ডান থেকে বামে, ওনারা সবকিছু সিরিয়াল করে ডান থেকে বামে, ঠিক আছে। তাহলে ওনারা এটাকে ইন্টারপ্রেট করছেন কিভাবে? ভিজুয়ালি, যে একজন খুব উৎফুল্ল মানুষ এনার্জি ড্রিঙ্কটা খাইলো, মরুভূমিতে কাছে ফিরে গেছে, তার মানে এতে নেশা জাতীয় কোনো কিছু আছে, এটা খাইলে এটা মরুভূমিতে কাইতে করে যাওয়া লাগবে না, হয় খাওয়া দরকার। ক্যাম্পেইন ফল তো ফল করলেই ওনার সেল টোটাল জিরোতে নেমে আসলো এবং হচ্ছে যে ওইখান থেকে ওনার ঘাট ধাক্কা দিয়ে বের করে বাংলাদেশে পাঠিয়ে দিল। প্রবলেমটা আসলে কোথায় ছিল? প্রবলেমটা ছিল ওনার আর কোনো কিছুতে ভুল ছিল না, শুধু হচ্ছে যে এই যে অ্যারাবিয়ানরা যে হচ্ছে যে ডান থেকে বামে দেখার অভ্যাস আর আমাদের যে বাম থেকে ডানে দেখার অভ্যাস, এই দুইটা জায়গা হচ্ছে যে ওনার লিঙ্ক করতে উনি ভুলে গিয়েছিলেন বা খেয়াল করে উঠতে পারেন নাই, রাইট? তো এই কালচার যদি না বোঝেন, আপনার সম্ভাব্য ক্রেতার কালচার যদি না বোঝেন, তার মনস্তত্ত্ব যদি না বোঝেন, সে কি চায়, কেন চায়, কিভাবে চায়, এই জিনিসগুলো যদি না বোঝেন, তাহলে কিন্তু হচ্ছে যে ইউ মে ফেল ইন দ্য বিজনেস, ঠিক আছে। 2 3 নম্বর যে পয়েন্ট, দ্য বিলিয়ন ডলার কোশ্চেন, দ্য বিলিয়ন ডলার কোশ্চেন, কেন কিনবে? এবং মজার বিষয় হচ্ছে যে সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি যখনই হচ্ছে যে কোনো উদ্যোক্তাকে এই কোশ্চেনটা করি যে ভাই, মানে প্রথম তো এমনি কোশ্চেন করতাম যে ভাই আপনি এই প্রোডাক্টটা যে বেচতেছেন, মানুষজন কোন দুঃখে আপনার এই প্রোডাক্টটা কিনবে? প্রচন্ড মাইন্ড করেন সবাই। ইভেন আপনাকে যদি বলি আপনি এই যে প্রোডাক্টটা বেচতেছেন, এই প্রোডাক্টটা মানুষ কোন দুঃখে কিনবে, আপনি দেখবেন যে আপনার মনে একটু হলেও কষ্ট লাগবে। 2-1 জন আছে তো একেবারে উত্তেজিত হয়ে এটা কি বলে, আমি সবচেয়ে ভালো প্রোডাক্ট আনি, আমি কি চিটার বাটপার নাকি যে আমার প্রোডাক্ট কিনবে না? আরে যন্ত্র, চিটার বাটপার তো বলি নাই,
আমি বলছি যে মানুষদের কেন কিনবে এটা তো মানুষকে বুঝাই বলতে হবে। আমার প্রোডাক্ট ভালো, আমি সবচেয়ে বেটার ইনপুট দিই, আমি এটা করি সবচেয়ে বেটার সোর্সিং করি, সবচেয়ে বেস্ট কোয়ালিটির ব্র্যান্ড নিয়ে আসার চেষ্টা করি, তারপরেও যদি মানুষ আমার প্রোডাক্ট না কিনে তাইলে হচ্ছে যে আমার দোষ। এও তো বলি না। বিষয়টা হচ্ছে যে মানুষকে তো বুঝাইতে হবে যে সে কেন এই প্রোডাক্টটা কিনবে। এখন এই জিনিস যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, আপনি দেখেন আপনি যা যা বলতেছেন সব হচ্ছে যে কার পয়েন্ট অফ ভিউ থেকে, এন্টারপ্রেনার বা হচ্ছে যে সেলার বা হচ্ছে যে বিজনেসম্যানের পয়েন্ট অফ ভিউ থেকে। আপনি একজন ক্রেতার পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে চিন্তা করেন ওনার কাছে কি অপশনের অভাব আছে? যেমন আজকে আমি যাই কিনতে চাই না কেন, আজকে কি অপশনের অভাব থাকবে আমার কাছে? কত 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 লোকজন একই প্রোডাক্ট বিক্রি করে, তাহলে হচ্ছে নির্দিষ্ট কোনো একজনের কাছ থেকে আমার কেন কিনতে হবে, কেন কিনবো? এই জিনিসটা যদি হচ্ছে যে বের করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে যে ইউ উইল বি দ্য কিং। এবং হচ্ছে যে দিস ইজ ওয়াই এটাকে বলা হচ্ছে দ্য বিলিয়ন ডলার কোয়েশ্চেন। এখন আমরা এটাকে হচ্ছে যে কিভাবে বের করতে পারি, ঠিক আছে? এটাকে বের করার মোটামুটি হচ্ছে যে তিনটা হচ্ছে যে ধাপ আছে। কোর ভ্যালু গুলোকে আইডেন্টিফাই করতে হবে। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কোর ভ্যালু কি কি ভ্যালু দিচ্ছেন আপনি একেবারে কোরে। যেমন ধরেন হচ্ছে যে একটা টিভি বা ধরেন হচ্ছে যে একটা মোবাইল ফোন, একটা মোবাইল ফোনের কোর ভ্যালু কি? একটা মোবাইল ফোনের কোর ভ্যালু হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই মোবাইল ফোনটা দিয়ে কল করা যায়, নাম্বার 1। এই মোবাইলটা দিয়ে কল রিসিভ করা যায়, মেসেজ আদান প্রদান করা যায়, এটা দিয়ে হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করা যায়, এগুলো হচ্ছে যে এই মোবাইল ফোনটা কোর ভ্যালু। দেন এই মোবাইল ফোনটার একটা হচ্ছে যে অ্যাডেড ভ্যালু থাকে। যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের 3 ধরনের ভ্যালু থাকে। কোর ভ্যালু, এগুলো নোট করে চ্যাটে দিয়ে দিন। কোর ভ্যালু, অ্যাডেড ভ্যালু, ইম্পোজড ভ্যালু। কোর ভ্যালুটা কি মোবাইল ফোনটা? একবার বেসিক ফাংশনালিটিস, বেসিক, যে মোবাইলটা নিলে আর কিছু পাই আর না পাই এই জিনিসগুলো আমি পাবোই, ঠিক আছে? সেটা কি? এটা দিয়ে কল করা যায়, এটা দিয়ে কল রিসিভ করা যায়, এটা দিয়ে মেসেজ আদান প্রদান করা যায়, এটা দিয়ে ইন্টারনেট ইউজ করা যায়, এগুলো হচ্ছে যে কোর ভ্যালু, ঠিক আছে? দেন এটার সাথে কি কি ভ্যালু অ্যাড করা হয়েছে, ধরেন এই ফোনটা হচ্ছে যে ক্যামেরা ভালো, এটা একটা অ্যাডেড ভ্যালু। এই ফোনটা টাচ দ্রুত কাজ করে, এটা একটা অ্যাডেড ভ্যালু। অন্যান্যদের তুলনায় এই ফোনটা হচ্ছে যে বেশি লম্বা, তাহলে হচ্ছে যে যারা হচ্ছে যে ফেসবুক স্ক্রলিং করে তাদের জন্য এই ফোনটা ইউজ করাটা অনেক ইজি, ঠিক আছে? মানে যেহেতু অনেক লম্বা, ফরদের রিজন হচ্ছে যে এই ফোনটা হচ্ছে যে ফেসবুক খুব দ্রুত ইউজ করা যায়, এটা একটা বিষয়। অন্যান্য ফোনের থেকে এই ফোনের হচ্ছে যে প্রসেসরটা ভালো, ঠিক আছে? এগুলো হচ্ছে যে অ্যাডেড ভ্যালু, যেই ভ্যালু গুলো হচ্ছে যে বেসিকের সাথে যে ভ্যালু গুলো অ্যাড করে এটাকে ভ্যালুয়েবল বানানো হচ্ছে, দোজ আর অ্যাডেড ভ্যালু। দেন ইম্পোজড ভ্যালু। ইম্পোজড ভ্যালু কি জিনিস? যেটা কোর ভ্যালুতেও নাই, অ্যাডেড ভ্যালুতেও নাই, প্রোডাক্টের আশেপাশে উপরে নিচে কোথাও নাই, ওইটাকে হচ্ছে যে আলাদা করে ওই প্রোডাক্টের সাথে এটাকে জোড়া দেওয়া হয়েছে। কিরকম? ধরেন হচ্ছে যে ওয়ালটন, আমাদের প্রোডাক্ট, দেশি প্রোডাক্ট, কিনতে গেলে একটু মায়া লাগে। আচ্ছা, কি তো দাম, অমুক কোম্পানির ফ্রিজ না কিনে এক কাজ করি ওয়ালটন কিনে, আমার দেশি ফোন, ঠিক আছে? তারপর ধরেন হচ্ছে যে এই যে আপনি যদি বলেন আইফোন, একটা ভাব আছে, সেম দামে হচ্ছে যে আইফোনের সেম দামে আরো অনেক মডেলের আরো অনেক ভালো ভালো ফোন পাওয়া যায়, ঠিক আছে? অথবা হচ্ছে যে আইফোনের ওই সেম ফিচার অন্যান্য ফোনে আরো কমে পাওয়া যায়, কিন্তু এই যে আইফোনের একটা ভাব আছে, একটু জাতে ওঠার বিষয় আছে, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু হচ্ছে যে আমরা আইফোনই কিনি আর কি, ঠিক আছে? তাহলে এই যে এক্সট্রা যে ভাবস, এক্সট্রা যে জাতে ওঠার বিষয়, এই বিষয়গুলো কি মানে মানুষ তৈরি করেছে? এই বিষয়গুলো কিন্তু আইফোন হচ্ছে যে কন্টিনিউয়াস ওর মার্কেটিং স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি ইত্যাদি 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 দিয়ে ফোন থেকে আইফোন জিনিসটাকে আলাদা করে ফেলছে। একটা হচ্ছে যে মোবাইল ফোন আর আরেকটা হচ্ছে যে আইফোন, ঠিক আছে? আইফোন বললে আর কিছু বলা লাগে না, ঠিক আছে? আইফোন মানে হচ্ছে যে আইফোন। তো এই পজিশনিংটা যে ক্রিয়েট করছে, এই পজিশনিং এইটাকে আমরা বলি হচ্ছে যে ইম্পোজড ভ্যালু। যেমন ধরেন কথার কথা, আপনি 3 পিস কিনবেন, একই ধরনের 3 পিস 10 জনের কাছে আছে, আপনি কার কাছ থেকে কিনবেন? যার সাথে আপনার রিলেশন ভালো, ডেফিনেটলি। তাহলে ওইটা হচ্ছে যে এক্সট্রা ভ্যালু, ইম্পোজড ভ্যালু। তাহলে এই তিনটা ভ্যালু যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, বের করতে পারেন, তাহলে কিন্তু হচ্ছে যে আপনি একজন কাস্টমারকে বুঝাইতে পারবেন, আপনি না বলতেই সে বুঝে যাবে, ঠিক আছে? রাইট। আইফোনের মার্কেটিং হচ্ছে যে আমরা গরিবদের জন্য ফোন বানাই না, আপনারা আমাদের ফোন কিনা মানে আপনি ধনী। প্রকারান্তরে হচ্ছে যে আইফোনের
সব অ্যাভয়েড দেয়, এই জিনিসটাকে কিন্তু ওরা কম বেশি হচ্ছে যে বুঝায় দেয় আর কি। ঠিক আছে, তো এখন যেটা বলছিলাম আর কি, যে আপনি এই তিনটা ভ্যালুকে যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে যে আপনার কাজ হয়ে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে কোনটায়, ধরেন হচ্ছে যে এই ফোনের বেসিক ফিচারের মধ্যে শত শত ফিচার অ্যাড করা পসিবল, অ্যাডেড ফিচারে তো হাজার হাজার ফিচার অ্যাড করা পসিবল, আর ইম্পোস্ট ভ্যালু তো হচ্ছে যে কথাই নাই। তাহলে কোনটা অ্যাড করবেন আর কোনটা বাদ দিবেন, তার তো একটা ফিল্টারেশন থাকা দরকার, তাই না? আদারওয়াইজ হচ্ছে যে মানে আমরা পাগল হয়ে যাবো যে কোনটা অ্যাড করবো আর কোনটা অ্যাড করবো না, এটা চিন্তা করতে করতে। তাহলে এটা ফিল্টারেশন হচ্ছে যে দুইটা জিনিস, পেইন পয়েন্ট, গেইন পয়েন্ট। পেইন পয়েন্ট, গেইন পয়েন্ট। পেইন পয়েন্ট এন্ড গেইন পয়েন্ট আপনি কিভাবে বুঝবেন, পেইন পয়েন্ট এন্ড গেইন পয়েন্ট কি সেইটা বলার আগে হচ্ছে যে একটা হচ্ছে যে বেসিক জিনিস বলে নেই। আপনি পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থ যদি হাতে নেন, সেটা যে কোনো ধর্মগ্রন্থ, ঠিক আছে, আমরা বিশ্বাস করি সকল ধর্মগ্রন্থ হচ্ছে যে স্রষ্টার কাছ থেকে মানে বা সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে। সে কারণে হচ্ছে যে আমি ধর্মগ্রন্থ দিয়েই উদাহরণ দিচ্ছি, কারণ মানুষকে যিনি বানিয়েছেন তার থেকে বেশি ভালো মানুষকে কেউ চিনে না, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে যে ছোটবেলায় আমি যেহেতু হচ্ছে যে মানে জাতিতে মুসলিম, তো ছোটবেলায় হচ্ছে যে আমার এই কোরআন শরীফ পারিবারিক ভাবে হচ্ছে যে কয়েক খতম দেওয়ার সুযোগ হয়েছিল, এবং হচ্ছে যে আমার আব্বু আমাকে একটা উৎসাহিত করলেন, আমি তখন কি করে পড়ি বোধহয়, যে কোরআন শরীফটা একটু বাংলাটাও পড়তে, যাতে করে হচ্ছে যে মানে কি লেখা আছে বুঝতে পারি। আরবি পড়লে সব হয়, ঠিক আছে, কিন্তু আমার আব্বুর যুক্তি ছিল বাংলাটাও একটু পড়ো, যেহেতু আমার মানে প্রচন্ড পরিমাণে বই পোকা ছিলাম। তো কোরআন শরীফের বাংলাটা পড়া শুরু করলাম, এবং পড়তে গিয়ে হচ্ছে যে আমার মানে আমি রীতিমতো হতভম্ব। এই একবার বলে হচ্ছে যে শাস্তি দেবে, শাস্তির ভয় দেখায়, আবার আরেকবার হচ্ছে যে মানে পুরস্কারের লোভ দেখাচ্ছে, আবার শাস্তির ভয় দেখাচ্ছে, আবার পুরস্কারের লোভ দেখাচ্ছে। মানে টোটাল হচ্ছে যে মানে কি বলবো, মিসম্যাচড এবং পাজলড। তো গেলাম এলাকার মসজিদে হুজুরের কাছে, হুজুরের লম্বা করে সালাম দিয়ে বললাম, হুজুর ঘটনা কি? কি এই কোরআন শরীফে একবার হচ্ছে যে আগুনে ডুবায়, আরেকবার বেহেশতে চুবায়, একবার হচ্ছে যে শাস্তির ভয় দেখায়, আর আরেকবার হচ্ছে যে ছোট ছিলাম তো ইয়ে করে, এইগুলো তো হচ্ছে যে হুজুর মানে বুঝি নাই। হুজুর দিলেন টাইনি এক চর গালের উপরে, নাচতে কোথাকার, এই সব কি ধরনের প্রশ্ন, হ্যান না তেন না, যাই আছে তাই কর। ওই এক চর খায় মোটামুটি হচ্ছে যে এই কোরআন শরীফ থেকে শুরু করে সবকিছু আমি ছেড়ে ছুড়ে দিলাম, দূর এগুলো আজাইরা জিনিস, তওবা তওবা। তো আল্লাহ মাফ করুক, বাট আই ওয়াজ মিসগাইডেড, ঠিক আছে। এবং এরপরে পড়লাম হচ্ছে যে মোটামুটি বামদের খপ্পরে বই পড়ার সম্পর্ক ধরেই তাদের সাথে সম্পর্ক হইলো। হুমায়ুন আজাদ থেকে শুরু করে সিমন দা বোভোয়া থেকে শুরু করে বার্ট্রান্ড রাসেল থেকে শুরু করে মোটামুটি হচ্ছে যে আরো হচ্ছে যে লটস অফ কোশ্চেন্স মনের মধ্যে তৈরি করে দিল, এবং হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে কার্যত প্রায় হচ্ছে যে মানে অনেক দিন ধরে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রায় আগ পর্যন্ত হচ্ছে যে মানে ঠিক মতো ধর্মকর্মে মন দিতে পারিনি, কারণ মনের ভিতর থেকে অবিশ্বাস গুলো দূর হয়নি আর কি, এই খুব প্রশ্নগুলোর উত্তর পাইনি। একটা সময় আমি যখন হচ্ছে যে মানে সাইকোলজি নিয়ে হচ্ছে যে প্রচুর পড়াশোনা করার হচ্ছে যে একটা ট্রেন্ড তৈরি হইলো আমাদের ফ্রেন্ড সার্কেলে, খুব মানে সাইকোলজিক্যাল বইপত্র এগুলো নিয়ে, কারণ হচ্ছে যে স্পেশালি এই সময়টা এটা তৈরি হয়েছে ইন্টার সেকেন্ড ইয়ার থেকে, ওই সময় হচ্ছে যে একটু প্রেম করার বিষয় ছিল, তো মেয়েদের কেমনে পটাইতে হয় এই জিনিস খুঁজতে গিয়ে হচ্ছে যে পোলাপান সাইকোলজি পড়া শুরু করলো। আমরা ওই যে আমাদের বই পড়ুয়া যে প্যানেলটা ছিল, আমরা সবকিছুর উত্তর বইতে খোঁজার চেষ্টা করতাম আর কি। তো সাইকোলজি পড়তে পড়তে মানে মোটামুটি একটা পর্যায়ে এসে দেখলাম, একটা জায়গায় এসে পেলাম সেটা হচ্ছে যে মানুষের বেসিক সাইকোলজিক্যাল ড্রাইভার মাত্র দুইটা, বেসিক একবারে ভেরি বেসিক, তারপরে আর ভাঙা যায় না, তার আর রুটে যাওয়া যায় না, এরকম ভেরি বেসিক সাইকোলজিক্যাল ড্রাইভার অনলি টু ওয়ার্ডস আর দ্য গ্রিড এন্ড ফিয়ার। আমরা যা কিছুই করি না কেন তার ভিত্তিমূল হয় লোভ নয় ভয়। লোভ বলতে হচ্ছে যে নেগেটিভ অর্থেই না, শুধু নেগেটিভ পজিটিভ বোথ অর্থে, ভয় নেগেটিভ অর্থে না, নেগেটিভ পজিটিভ বোথ অর্থে, ঠিক আছে। আমরা হয় কোনো কিছু পাওয়ার আশায় বা কোনো কিছুর আকাঙ্ক্ষায়, অথবা কোনো কিছুর ভয়ে, কোনো কিছুর আশঙ্কায়, এই কারণেই আমরা কোনো কাজ করি, কোনো কিছু মানে উদ্যোগ নেই। এর বাইরে কিন্তু আপনি হিসাব করে দেখেন, আপনার সারা জীবনে আপনি যা কিছু করেছেন এই গ্রিড অ্যান্ড ফিয়ার এর বাইরে কোনোটাকে ব্যাখ্যা করতে পারবেন না। এবং আগে হলো এটা নিয়ে হচ্ছে যে আরো বেশি পড়াশোনা শুরু করলাম, এবং তখন দেখলাম যে ছোটবেলার কথা মনে পড়ে গেল, ওই যে হুজুরের চরের কথা মনে পড়ে গেল, হুজুরকে যে কোশ্চেন করে চর খেয়েছিলাম, আল্লাহ তাকে হচ্ছে যে মানে বেস্ট অফ দারাজ করুক। তো তখন মনে পড়ে গেল যে আবার কোরআন শরীফ পড়া শুরু করলাম, এবং
একই সাথে হচ্ছে যে আদার্স যে ধর্মগ্রন্থগুলো, জিন্দা অবস্থা থেকে শুরু করে, বাইবেল থেকে শুরু করে, ত্রিপিটক, উপনিষদ, তারপর হচ্ছে যে রামায়ণ, মহাভারত, সবগুলো হচ্ছে যে চোখ বুলানো শুরু করলো এবং দেখলাম যে সব জায়গায় একই বিষয়, সব জায়গায় সেম প্যাটার্ন। ঠিক আছে, শাস্তির ভয় দেখাচ্ছে এবং হচ্ছে যে সুসংবাদের হচ্ছে যে প্রলোভন দেখাচ্ছে। এবং রিজনটা কি? রিজনটা হচ্ছে যে যিনি আমাদের সৃষ্টি করেছেন উনি জানেন যে উনি আমাদের বেসিক দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে সৃষ্টি করেছেন, ফিয়ার এন্ড গ্রিড। এবং এই ফিয়ার এন্ড গ্রিডের কারণেই উনি হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে যখন গাইডেন্স দিয়েছেন যে তুমি কিভাবে চলবা, এই ধর্মগ্রন্থগুলোতে যে গাইডেন্স দিয়েছেন, সেই গাইডেন্সের পরতে পরতে কিন্তু হচ্ছে যে এই ফিয়ার এন্ড গ্রিড ফ্যাক্টর গুলোকে উনি ব্যবহার করেছেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমি বলতে চাই যে আপনি যদি হচ্ছে যে আপনার কাস্টমারের ফিয়ার বোঝেন এন্ড গ্রিড বোঝেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসে কোন কোন পয়েন্ট গুলো আপনি অ্যাড করবেন, কোন কোন ফিচার গুলো অ্যাড করবেন, ওইটার কন্টেন্ট কিভাবে লিখবেন, ওইটা কিভাবে অ্যাপ্রোচ করবেন। ঠিক আছে, এবং ফিয়ার এন্ড গ্রিড বোঝার সবচেয়ে বড় যে দুটা টুল সেটা হচ্ছে যে পেইন এন্ড গেইন। কি তাকে পেইন দেয় এবং সে কি গেইন করতে চায়। আপনি ধরেন হচ্ছে যে এখানে যারা মায়েরা আছেন, আপনি যদি হচ্ছে যে একেবারে হচ্ছে যে একটা সিঙ্গেল স্টেটমেন্ট দিয়ে সবাই একমত হবেন, বাচ্চা পড়াশোনা করতে চায় না, খাইতে চায় না, দুষ্টামি করে, খালি দুষ্টামি করে, দেখবেন যে টক টক করে হচ্ছে যে আপনার সাথে আপনার মেমোরি গুলো হচ্ছে যে কানেক্ট হওয়া শুরু করছে। হ্যাঁ, আমার বাচ্চা তো এরকমই করে। ঠিক আছে, ম্যাক্সিমাম, সবাই না ম্যাক্সিমাম। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় হচ্ছে যে পেইন দিয়ে কানেক্টেড হই, আমরা গেইন দিয়ে কানেক্টেড হই। আপনি যদি একজনের পেইন আর গেইন বুঝতে পারেন, আপনি তাকে আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি বুঝতে পারেন যে সে কি গেইন করতে চায়, আপনি তার সামনে গেইনের পথটা দেখিয়ে দিলে কিন্তু হচ্ছে যে আপনি সুন্দর করে তাকে কন্ট্রোল করে নিয়ে আসতে পারবেন। আপনি যদি বুঝতে পারেন সে কোন পেইনে আছে, ধরেন কথার কথা এই মুহূর্তে হচ্ছে যে আপনার প্রচন্ড মাথা ব্যথা করছে, আপনি মাথা ব্যথায় ডানে বামে নড়তে পারছেন না, ওই সময় যদি কেউ এসে আপনাকে বিরিয়ানির কথা বলে যে ভাই চমৎকার বিরিয়ানি আছে, খুব চমৎকার বিরিয়ানি আছে, খাবেন নাকি, আপনার ভালো লাগবে, সে বিরিয়ানি হোক আর যাই হোক আর কি, সে যেখান থেকে আসুন না কেন, দুনিয়ার সেরা শেফের রান্না হোক, সেরা বাবুর্চির রান্না হোক, আপনার ভালো লাগবে কোনো কিছু, আপনি কিন্তু হুহা করে আচ্ছা ঠিক আছে পরে দেখবেন জানতো, এবং বেশি মেজাজ খারাপ হলে হয়তো একটা ঝগড়াঝাটিও করে নিবে না। অথচ ওই সময় কেউ যদি এসে আপনার কপালে একটু হাত রেখে বললে আমি খুব ভালো মাসাজ করতে পারি, একটু মাসাজ করে দিই, আপনার ব্যথা কমে যাবে, আপনি দেখবেন যে না করার মতো কোনো অপশন আপনি খুঁজে পাবেন না, না করার মতো কোনো অপশনই কিন্তু খুঁজে পাবেন না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে এই জায়গায় আপনার সম্ভাব্য ক্রেতার পেইন এবং গেইন এটাকে আইডেন্টিফাই করে তার গ্রিড এন্ড ফিয়ারটাকে অনুভব করে দেন আপনি যদি ফিচার গুলোকে সাজান, এটা যদি কন্টেন্ট তৈরি করেন, তাহলে কিন্তু হচ্ছে যে আপনি উত্তর পেয়ে যাবেন একজন কেন কিনবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস। তারপরের কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে একজন কেন আবার, মানে একবার কিনে চলে গেল, এইটাতে কিন্তু আসলে হচ্ছে যে বিজনেস হয় না। সরি, আমাকে একটু সময় দিবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন করি। ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন করি। জি জি প্লিজ। জি, তো যেটা বলছিলাম যে আপনার মানে প্রোডাক্ট একজন কিনলো প্রথমবার, কিনে আর কিনলো না, তাতে কিন্তু হচ্ছে যে আপনার কোনো হচ্ছে যে লাভ নেই। একজন আপনার প্রোডাক্ট কিনে আর হচ্ছে যে কিনলো না, তাতে কিন্তু আপনার কোনো লাভ নাই। কি কারণে লাভ নেই? কি কারণে? সেটা হচ্ছে যে আমরা বলি এটাকে ক্লায়েন্ট বা কাস্টমার বা কনজিউমার অ্যাকুইজিশন কস্ট। আপনি এক ফার্স্ট ক্লায়েন্টকে গ্রাব করার জন্য, একজন ক্লায়েন্টকে প্রথমবারের মতো গ্রাব করার জন্য আপনি যে পরিমাণে ইফোর্ট দেন, আপনি যে পরিমাণে অ্যাডভার্টাইজ করেন বা যা যা করেন, সেইটার হচ্ছে যে যদি মনিটারি ভ্যালু হিসাব করেন, ওইটা যদি প্রোডাক্টের কস্টিং এর সাথে যোগ করেন, আপনি দেখবেন যে আপনার লাভ এখানে অতি সীমিত থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে ওইটা লসে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তার মানে প্রথমবারের মতো যদি কেউ কিনে আর তারপর যদি কেউ না কিনে, তাহলে কিন্তু হচ্ছে যে আপনার কি নাই, আপনার বিজনেস করে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না। আপনার যেমন নতুন নতুন ক্লায়েন্ট সবসময় থাকা লাগবে, তেমনি পুরাতন যারা ক্লায়েন্ট তাদেরকেও বারবার ফ্রি আনতে হবে, তাদের কাছে বারবার সেল করতে হবে।
এইখানে হচ্ছে যে আমি বেসিক্যালি হচ্ছে যে বেসিক কয়েকটা পয়েন্টের কথা বলবো। নাম্বার 1 হচ্ছে যে আপনার বিজনেস প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি, আপনি যা বলছেন তার সাথে যা দিচ্ছেন সেইখানে কতটুকু গ্যাপ আছে সেইটাকে আইডেন্টিফাই করে ওই গ্যাপটাকে মিনিমাইজ করা। আপনার প্রমিস এবং হচ্ছে যে আপনার ডেলিভারি, এই দুইটার মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটাকে মিনিমাইজ করা। বরঞ্চ এখানে একটা বেসিক সূত্র আপনারা অ্যাপ্লাই করতে পারেন, লো প্রমিস হাই ডেলিভারি। আপনি প্রমিস কম করে ডেলিভারি দেওয়ার সময় বেশি দিলে বরঞ্চ এটাতে হচ্ছে যে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন। এই কোথায় রিটার্ন পাবেন? মানে রি অ্যাকুইজিশনে, আবার পুনরায় সেল করা, রিসেলিং এ, রি অ্যাকুইজিশনে পুনরায় সেল করার ক্ষেত্রে আপনি এই সুবিধাটা কিন্তু পাবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তার সাথে যে কমিউনিকেশন, আফটার সেল কমিউনিকেশন। আমরা মনে করি যে বিক্রি করলাম কাজ শেষ, না, বিক্রি করার পর থেকে হচ্ছে যে মেইন কাজটা শুরু হয়, ঠিক আছে? তাহলে সেল করার পরে হচ্ছে যে তার সাথে কমিউনিকেট করা, তার সাথে যোগাযোগ করা এবং তাকে নিয়মিত টাচে রাখা, এই জিনিসটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট। থার্ড যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ক্রস সেল এন্ড আপসেল। আসলে একটা হচ্ছে যে মানে ইমেজ দেখাই, তাহলে হচ্ছে যে শেয়ার করতে হচ্ছে যে খুবই সুবিধা হবে। একটু সময় দিবেন বের করতে। ঠিক আছে, ভিডিওতে আছে তোমরা। একটু সময় দিবেন, আমি একটু বের করে নেই। ভালোই, এই সুযোগে আমার ছোট বোনরা দেখার সুযোগ হইলো। জি, একটু জানাবেন যে হচ্ছে যে মেসেজটা দেখতে পাচ্ছেন কিনা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। এখানে একটা ইমেজ শেয়ার করেছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে ক্রস সেল এবং আপসেল। তার আগে একটা গল্প বলি। ও আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে দেই কথা প্রসঙ্গে। সেটা হচ্ছে যে আমার ছোটবেলার ঘটনা শুনে আবার মনে করেন না যে হচ্ছে যে আমি নাস্তিক আর কি। একটা পর্যায়ে হচ্ছে যে ট্রুলি হচ্ছে যে ধর্মপুর থেকে মন উঠে গিয়েছিল, কিন্তু যখন বোঝা শুরু করলাম, যখন হচ্ছে যে বুঝলাম, স্পেশালি হচ্ছে যে কোয়ান্টামের হচ্ছে যে মেডিটেশন করতে গিয়ে হচ্ছে যে আই রিয়েলাইজড যে হচ্ছে যে দেয়ার আর সামওয়ান, এবং যত পড়া শুরু করলাম এটা নিয়ে, তত হচ্ছে যে গভীরে হচ্ছে যে এই জায়গাগুলো সম্পর্কে আমার যে ভুল ধারণাগুলো ছিল, যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো কিন্তু দূর হওয়া শুরু হয়েছে। এবং এই জায়গাটাই হচ্ছে যে আসলে আমাদের যারা মানে যারা ধর্ম শিক্ষাবিদ আছেন তাদের অনেক বড় ভূমিকা রাখার সুযোগ আছে, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। তো যেটা বলছিলাম আর কি, যে ক্রস সেল এন্ড আপসেল, এই ক্রস সেল আপসেল নিয়ে বলার আগে আমি একটা হচ্ছে যে আমার একটা বাস্তব ঘটনা শেয়ার করি। আমার খুব কাছের বন্ধু, মানে ও বিয়ে করলো, মানে ওদের অনেক দিনের রিলেশন ছিল সেই কলেজ লাইফ থেকে। পরে দুইজনই যখন চাকরি পেলো, মানে একজন তো আমার একেবারে ডিরেক্ট ক্লাসমেট বান্ধবীটা, এবং বন্ধু যে সে হচ্ছে যে সে আমি একসাথে দীর্ঘ সময় একই হচ্ছে যে রুমে ছিলাম, হলে, এবং পরবর্তীতে মেসে একই সাথে ছিলাম। তো সেই দিক থেকে বন্ধু এবং বান্ধবী দুইজনই আমার খুব ক্লোজ আর কি। তো তারা বিয়ে করলো, বিয়ে করার পরে এখন নতুন সংসার, ফ্রিজ কিনতে যাবে, এবং মোটামুটি বলাই বাহুল্য হচ্ছে যে আমাকে টান দিল, কারণ হচ্ছে যে ওই সময় হচ্ছে যে প্রায় 2-3টা ফ্রিজ মানে ইলেকট্রনিক্স কোম্পানির সাথে আমি কাজ করতাম। সেই সুবাদে হচ্ছে যে আমার এসে বগল দাবা করে নিয়ে গেছে যে একটু ডিসকাউন্ট যদি পাওয়া যায় বা কোনো ফ্যাসিলিটিস পাওয়া যায় সেই আশায়। তো
ফ্রিজ কিনতে যাওয়ার আগে আমরা হচ্ছে যে একটা কফি শপে বসে কফি বার্গার টার্গার খাচ্ছিলাম। তখন হচ্ছে যে দুইজনের মধ্যে মোটামুটি দুইজনই তো ক্লাসমেট আর কি, যেটা হয় আর কি, মানে সেম এজ হইলে দুইজনেই সবসময় হচ্ছে যে টম এন্ড জেরির মতো ফাইটিং মুডে থাকতো আর কি। তো আমার বন্ধু একেবারে ক্লিয়ার কাট পকেট থেকে টাকার বান্ডেলটা বের করে, দেখো এখানে 25,000 টাকা আছে ফ্রিজ কেনার জন্য, এটাই আমার বাজেট, তুই 25,000 টাকার উপরে আল্লাহর কসম লাগে 1 টাকা বাজেট করবা না, করলে আমি কিন্তু হচ্ছে ওই জায়গায় দাঁড়ায় দোকানদারের সামনে না করে দেবো, তোমার প্রেস্টিজে লাগবে। এই নিয়ে হচ্ছে যে খানিকক্ষণ বাক বিতণ্ডা হওয়ার পরে তারা দুইজনের মধ্যে পৌঁছাইলেন, দুইজনের মধ্যে ডিট তৈরি হইলো, মানে ডিট মানে ভার্বালি ডিট হইলো যে 25,000 টাকার 1 টাকা উপরেও তারা যাবে না আর কি। তো আমরা ঢুকলাম ফ্রিজের শোরুমে, সেলস এর যে লোকটা ছিল, হি ওয়াজ ড্যাম স্মার্ট, ড্যাম স্মার্ট মিন্স ড্যাম স্মার্ট। তো সেটা হচ্ছে যে মানে ফ্রিজের বা এই ধরনের জিনিসগুলো কিন্তু হচ্ছে যে মানে ভদ্র মহিলারাই কিন্তু ডিসিশন মেকার আর কি, ঠিক আছে, ভদ্রলোকেরা হচ্ছে যে জাস্ট অনলি মানি বিয়ারার। যাও, তো সে হচ্ছে যে তার পূর্ণ মনোযোগ, একেবারে পরিপূর্ণ মনোযোগ হচ্ছে যে আমার বান্ধবীর দিকে, ম্যাডাম কি লাগবে, হলো যে একটা ফ্রিজ দেখান 25,000 টাকা বাজেটের মধ্যে। দেখেন ঘটনাটা, আমি সাথে সাথে দেখলাম মানে সেলসম্যান, আমার হচ্ছে যে টোটাল কনসেন্ট্রেশন হচ্ছে সেলসম্যান, রিজন হচ্ছে যে আমি এগুলো খুব মনোযোগের সাথে এনজয় করি। তোমার জন্য চকলেট কেনার জন্য ট্রান্সফার দেখলাম, সাথে সাথে হচ্ছে যে মানে নিজের মনে একটু হেসে নিলাম, টাকা তুলে আনছি যে বাজেট বুঝে গেছে, ঠিক আছে। 25,000 টাকা দামের একটা ফ্রিজ, মানে ওই রেঞ্জের যে ফ্রিজ গুলো যে জায়গায় আপনি মানে ইলেকট্রনিক্স শোরুমে গেলে দেখবেন যে ফ্রিজ গুলো এরকম সাজানো থাকে সারি দিয়ে, প্রথমে ছোটটা, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, এভাবে আর কি। তানভীর ভাই, ফ্রিজের সাথে চকলেট চলে আসছে ভাই। বাথরুমে আবার হচ্ছে যে ফ্রিজ দেখে মানে যে খুব একটা পছন্দ হয় নাই এটা বোঝাই যাচ্ছে, কিন্তু তারপরে মানে গুণগান বর্ণনা করতে 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 বলছে, ম্যাডাম এটার থেকে মানে আরেকটা ফ্রিজ আপনি একটু দেখেন, নেন আর না নেন একটু জাস্ট দেখে রাখেন। নিয়ে সে মোটামুটি হচ্ছে যে এক টান দিয়ে 4-5টা ফ্রিজ পার হয়ে মোটামুটি হচ্ছে যে 60-65,000 টাকা বাজেটের একটা ফ্রিজের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে এবার দেখাচ্ছে, ম্যাডাম এটার মানে ডিপটা কত বড়, এটার এইটা কত বড়, ওইটা সুবিধা, এটা সুবিধা, এটা সুবিধা, কি সুন্দর দেখতে। এবং আমি হচ্ছে যে একেবারে মানে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি হচ্ছে যে আমার বান্ধবীর মুখের রং হচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে সে ওই ফ্রিজটা তার পছন্দ হয়ে গেছে। এতক্ষণ হচ্ছে যে আমার বন্ধু ভূমিকায় আসলো, সে আস্তে করে বান্ধবীর হাতটা ধরে সাইডে নিয়ে গেছে, ধরে না কইছিলাম 25,000 টাকার উপরে কোনো ফ্রিজ দেখবা না, তুমি আবার হচ্ছে যে এটা দেখতেছো, তোমার সমস্যা কোন জায়গায়? তো বলতেছে দেখতেছি তো, শুধু কিনতে তো আর চাই নাই। তো পরে আবার বান্ধবী গেল সেলসম্যানের কাছে, মানে আমরা আবার সেলসম্যানের কাছে ফেরত গেলাম, ফেরত গিয়ে বান্ধবী বলছে, না আসলে ভাইয়া ওইটাই নেই, কারণ আমাদের বাজেট তো 25,000 টাকা। এবার সেলসম্যানের গেইনটা বোঝেন, সেলসম্যান এবার বলা কোনো সমস্যা, আপনি 25,000 টাকাই জমা দেন আজকে, এটাই নিয়ে যান, কারণ ফ্রিজ তো বারবার কিনে না মানুষ, একটা ফ্রিজ আপনি এটা 10 বছরের ওয়ারেন্টি আছে, আপনি একটা ফ্রিজ আরামে হচ্ছে যে 12 বছর 15 বছর ব্যবহার করতে পারবেন। এখন আপনারা বুঝতে পারছি নিউ ফ্যামিলি, কিন্তু ভবিষ্যতে তো প্রয়োজন আরো বাড়বে, মেহমান আসলে, আত্মীয় স্বজন আসলে, কোরবানি ঈদে, রোজার ঈদে, তখন কি করবেন? তার থেকে এটা নিয়ে যান, আপনার 25,000 টাকার 1 টাকাও বেশি দেওয়া লাগবে না এখন। এটা তো হচ্ছে যে ডাউন পেমেন্ট আসে 30,000 টাকা মতো, তো আমি এটাকে 25 করে দিচ্ছি, আর বাকিটা আপনারা হচ্ছে যে চেক দিয়ে গেলেই হবে, কিস্তিতে নিয়ে নিতে পারবেন, অথবা আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড দিয়ে আপনারা অনায়াসে নিয়ে নিতে পারবেন। আমার বান্ধবী তো পাইছে, তোমাকে কইছিলাম 25,000 টাকার 1 টাকাও বেশি দেওয়া লাগবে না, এই ফ্রিজটাই নেবো, তুমি 25,000 টাকাই দাও, তারা দুজনেই জব করেন আর কি, ঠিক আছে, 25,000 টাকা দাও, বাকিটা আমি হচ্ছে যে সামনের মাস থেকে ইনস্টলমেন্টে দিয়ে দেবো, ওটা আমার স্যালারিতে যাবে, তুমি কথা বলবো না। বেচারা কি করবে, বেচারা আর কিছু বলার নেই। এবং মজার বিষয় দেখেন, ক্যালকুলেশন দেখেন, সে যে একবার যেহেতু বুঝে ফেলছে যে 25,000 টাকা তাদের বাজেট এবং তারা 25,000 টাকার প্রিপারেশন নিয়ে আসছে, সে বেছে বেছে এমন ফ্রিজের সামনে নিয়ে গেছে যেটা হচ্ছে যে ডাউন পেমেন্ট 25,000 এর সমান। দিস ইজ কল্ড, আমি একটু দেখাই আপনাদের হচ্ছে যে ইমেজটা আরেকবার, দিস ইজ কল্ড আপসেল। আপনি অল্প ছোট কোন একটা কিছু নিতে গিয়েছেন, সেইখান থেকে হচ্ছে যে আপনাকে পাঠায় পাঠায় বড় প্যাকেট ধরায় দেওয়া, সেটা হচ্ছে যে বলে হচ্ছে যে আপসেল। মজার বিষয় হচ্ছে যে আমার এই টেকনিকই আজকে আমার উপর একজন খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করছেন, আমি আই এম রিয়েলি হ্যাপি। উনি যখন বলছিলেন আমার খুব ভালো লাগছিল যে উনি এই টেকনিকটা অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, আমি নাম বলবো না,
আমি নাম বলবো না, আমাদেরই একজন, এবং মানে তাকে আমি মানে কৃতজ্ঞতা জানাই এবং তাকে আমি সাধুবাদ জানাই যে হচ্ছে যে উনি লার্নিং গুলোকে বাস্তবে হচ্ছে যে ইমপ্যাক্ট করছেন। ওনার কাছে কোনো একটা কিছু আমি হচ্ছে যে কিনতে চেয়েছিলাম 500 গ্রামের, উনি সুন্দর করে বেশ কিছু লজিক টজিক দিয়ে উনি কিন্তু হচ্ছে যে দিন শেষে হচ্ছে যে আমার কাছে 1 কেজি হচ্ছে যে বিক্রি করেই ছেড়েছেন। ঠিক আছে, এন্ড আই রিয়েলি স্যালুট ইউ। ঠিক আছে, দিস ইজ কল্ড আপসেল। আর ক্রস সেল কি? ক্রস সেলের ঘটনা হচ্ছে যে ওই ঘটনা থেকেই বলি, ওনারা যখন চলে আসছিলেন মানে পেমেন্ট হচ্ছিল, তখন আমার হচ্ছে সেলসম্যান এসে আছে, স্যার এই ইয়ের জন্য আইসক্রিম বানানোর জন্য বক্স, তারপর হচ্ছে যে ওই যে ফ্রিজের সামনে বসানোর জন্য সুন্দর সুন্দর যে ছোট ছোট হচ্ছে যে কিছু শোপিস টাইপের থাকে সেই শোপিস, তারপর এইরকম হচ্ছে যে অ্যাকসেসরিজ এর এক গাদা লিস্ট ধরায় দিছে। ঠিক আছে, এবং আমার বান্ধবী কিন্তু খুব সুন্দরভাবে পটে টটে গিয়ে ওগুলো সব কিনে বেরিয়ে নিয়ে চলে আসলো। এবং টোটাল বিল প্রায় হচ্ছে যে মানে 80-85 হাজার টাকার মতো হয়েছে। এই যে যে এক্সট্রা যে 15,000 টাকার জিনিসগুলো বিক্রি করলো, দোজ আর ক্রস সেল। যেমন দেখেন এখানে যদি আপনি উদাহরণ দেখেন যে আপসেলে কি হয়েছে, একজন হচ্ছে যে ছোট একটা কফির বোতল নিতে গিয়েছিল, তাকে বড় একটা কফি মানে গ্লাস ধরিয়ে দেওয়া হয়েছে, বড় একটা কফি ধরিয়ে দেওয়া হয়েছে। আর ক্রস সেল হচ্ছে যে একজন কফি নিতে গিয়েছিল, তার সাথে তাকে হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই এবং একটা বার্গারও ধরিয়ে দেওয়া হয়েছে। তার মানে ক্রস সেলটা হচ্ছে যে যখন আপনার কাছ থেকে কেউ একটা পণ্য কিনছেন, ওইটার সাথে রিলেটেড আরো কিছু পণ্য তাকে মানে পুশ করা আর কি, তাকে কনভিন্স করে সেল করে ফেলা। আর আপসেল হচ্ছে যে কেউ যখন আপনার কাছ থেকে এরকম 500 গ্রাম নিতে যাচ্ছেন, তখন তাকে কনভিন্স করে তাকে হচ্ছে যে 1 কেজি হচ্ছে যে সেল করে দাও। ঠিক আছে, দিস ইজ আপসেল। তো এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু হচ্ছে যে আপনার জন্য হচ্ছে যে তার কাছে আবার বিক্রি করাটা অনেক ইজি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। The fifth question is সে কেন অন্যকে রেফার করবে? অন্যকে কেন রেফার করবে সেই জায়গায় হচ্ছে যে একটু বলতে চাই। কোরআন শরীফে সুন্দর একটা আয়াত আছে যে মানব জাতি তোমরা বড়ই অকৃতজ্ঞ। এবং এই কথাটা শুধু কোরআন শরীফে না, বিভিন্ন ভাবে প্রায় সব ধর্মীয় গ্রন্থেই বিভিন্ন ফরম্যাটেই এই কথাটা কিন্তু আছে। মানব জাতি আসলে অকৃতজ্ঞ জাতি, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এবং মানব জাতি বড়ই অকৃতজ্ঞ, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, কিন্তু এই অকৃতজ্ঞ মানব জাতির মধ্যে কেউ কেউ আছেন যারা হচ্ছে যে স্বেচ্ছায় রিভিউ দেন, তারা হচ্ছে যে মহান। এবং আমি বলবো যে যারা স্বেচ্ছায় রিভিউ দেন তাদেরকে হচ্ছে যে আপনারা মানে যত দূর সম্ভব শ্রদ্ধা করার চেষ্টা করবেন, যত দূর সম্ভব অনার করার চেষ্টা করবেন। এটা সংখ্যা খুবই কম, খুবই নগণ্য, 1%, 2%, এর বেশি না। ঠিক আছে, কিন্তু কিন্তু বাকি যারা, তাদের ক্ষেত্রে কি হবে? কবে কে স্বেচ্ছায় রিভিউ দিবে তার আশায় কি আপনার বিজনেস বসে থাকবে নাকি? কবে কে স্বেচ্ছায় রেফার করবে তার আশায় তো আপনার বিজনেস বসে থাকবে না। তার জন্য আপনার হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি আপনার মেথড বানাইতে হবে। স্ট্র্যাটেজিক্যালি আপনার হচ্ছে যে কি করতে হবে, আপনার হচ্ছে যে ওয়ে বানাইতে হবে, যাতে করে তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করেন, রেফার করেন। এই রেফারেল দুই ধরনের হয়, একটা কনশাস লেভেল রেফারেল, আরেকটা হচ্ছে যে সাবকনশাস লেভেল রেফারেল। কনশাস লেভেল রেফারেল, সাবকনশাস লেভেল রেফারেল। ঠিক আছে, তো এই কনশাস লেভেল রেফারেল কি জিনিস আর সাবকনশাস লেভেল রেফারেল কি জিনিস, এই দুইটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে কিভাবে রেফারেল বের করবেন, রিভিউ বের করবেন, এটা অনেক ইজি হয়ে যায়। আসেন এক এক করে দেখি। কনশাস লেভেল রেফারেল, ধরেন এই যে পাঠাও উবার যখন আসলো বাংলাদেশে, তো তখন হচ্ছে যে কি করবেন, আমাদেরকে হচ্ছে যে মানে পাঠাও উবারের বিষয়টা হচ্ছে যে ওদের মেইন চ্যালেঞ্জ ছিল সবার মোবাইলে ওদের অ্যাপটাকে ইনস্টল করা। কারণ মোবাইলে যদি অ্যাপ ইনস্টল থাকে তাহলে হচ্ছে যে রাইড যখনই মন চাবে সে হচ্ছে যে মোবাইল থেকে ওই অ্যাপটা বের করে রাইডটা নিয়ে নেবে। কিন্তু রাইড নেওয়া প্রয়োজন, এখন ঘাইটে ঘুইটে হচ্ছে যে ইনস্টল করবে তারপর রাইড নেবে, এটা কিন্তু অনেকেই হচ্ছে যে অলসতার কারণে হোক বা অসচেতনতার কারণে হোক এটা কিন্তু করবে না। তো তখন ওরা যেটা করলো সেটা বললো যে এক কাজ করো, তুমি নিজে যদি ইনস্টল করো তাহলে হচ্ছে যে তোমার রাইট ফ্রি, প্রথম মানে ইনস্টলমেন্ট একটা ইনস্টল করে প্রথম রাইট ফ্রি, এটা কিন্তু ঢুকাইলো, কি নাইলো ফার্স্টে, রাইট? এবং সেই সাথে বললো তুমি হচ্ছে যে কোড শেয়ার করো, কোডটা শেয়ার করে যদি হচ্ছে যে কেউ তোমার এই কোডটা ইউজ করে হচ্ছে যে সে রাইড নেয়, তাহলে প্রথম দিকে যেটা ছিল সেটা হচ্ছে সে তারও প্রথম রাইডটা ফ্রি, তোমারও প্রথম রাইডটা ফ্রি। তখন চিন্তা করলাম আল্লাহ, আমি যদি 10 জনের 10টা মানে 10 জনের দিয়ে রাইড নেওয়াতে পারি তাহলে তো আমার 10টা রাইড ফ্রি হয়ে যায়, আমার তো অনায়াসে 1 সপ্তাহ চলে যাবে। এই ভাই পাঠার অ্যাপ ইনস্টল করছেন না তো ভাই, কি জিনিস এটা, খায় না মাথায় দেয়, হ্যাঁ ভাই এই জিনিস শিগগিরই অ্যাপ ইনস্টল করে, আর ইনস্টল করার সময় আমার এই যে এই কোডটা দিয়ে দিও। দেখেন একেবারে মানে এই যে মানে তাকে তার গ্রিড ফ্যাক্টরটাকে কাজে লাগিয়ে
সুন্দর করে তাদেরকে হচ্ছে যে প্রমোটার বানিয়ে ফেললো, তাদেরকে হচ্ছে যে মার্কেটার বানিয়ে ফেললো, তাদেরকে হচ্ছে যে রেফারার বানিয়ে ফেললো। কারা? পাঠাওয়া রুবা। দোজ আর কনসিয়াস লেভেল রেফারেল। ঠিক আছে। সাবকনসিয়াস লেভেল রেফারেল কি? সাবকনসিয়াস লেভেল রেফারেল হচ্ছে যে যারা রেফার করে তারা নিজেরাও জানে না যে তারা অন্যকে এটা রেফার করছে। যেমন আপনি কিছু কিছু ফ্ল্যাগশিপ মডেলের হচ্ছে যে ফোনে, স্মার্টফোনে দেখবেন ছবি তোলার পরে ছবির নিচে ছোট্ট করে একটা ওয়াটারমার্ক টাইপের থাকে, শুটেড অন মাই Xiaomi Note 8, শুটেড অন সেন্ট ফ্রম মাই আইফোন। ঠিক আছে, আইফোন থেকে মেইল সেন্ড করবেন, দেখবেন যে নিচ দিয়ে ছোট্ট করে লেখা আছে সেন্ট ফ্রম মাই আইফোন। ঠিক আছে, এগুলো এমন ভাবে মেকানিজম তৈরি করা হয় যাতে করে হচ্ছে যে আমরা নিজের অজান্তেই এগুলোকে হচ্ছে যে ব্যবহার করি। আরো মজার বিষয় হচ্ছে যে আমরা একটু প্রাউড নিয়ে ব্যবহার করি, কারণ আমার একটা আইফোন আছে, এটা লোকজন জানবে না, এটা হয় নাকি, মেইলের নিচে যাচ্ছে তার মানে সে জেনে যাবে আমার আইফোন আছে। মানে প্রথম কথা হচ্ছে অনেকে খেয়ালই করে না, যারা খেয়াল করে তারা আবার খুশি হয়। ঠিক আছে, আমার যে একটা Xiaomi বা হচ্ছে যে আমার যে একটা হচ্ছে স্যামসাং এর হচ্ছে যে এরকম দামি একটা ফোন আছে, এটা ছবির নিচে উঠে আসতেছে, লোকজন তো জানতেছে, বাহ এটা ভালো, তো ইগো স্যাটিসফাইড হয়। হ্যাঁ, তো এই যে তাদের ইগোকে স্যাটিসফাই করে তাদেরকে দিয়ে তার অজান্তেই প্রমোট করানো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং মজার বিষয় হচ্ছে এটা আরেকটা ভালো উদাহরণ দিই। আমার একটা কোর্সে হচ্ছে যে এরকম শুনছিলেন এক ভদ্রলোক, উনি একটা জিমের মালিক। তো উনি এটা শুনে টুনে হচ্ছে যে কোর্স শেষ করে হচ্ছে যে অ্যাপ্লাই করলেন কি করলেন, উনি খেয়াল করে দেখলেন ওনার ওইটা আবাসিক এলাকা, ধানমন্ডি আবাসিক এলাকায় ওনার জিমটা। কিন্তু সবাই বাসার থেকে বেরোয় হচ্ছে যে সকালবেলা বা বিকালবেলা বা রাতে আসে জিম করতে। ঠিক আছে, এখন জিম করার জন্য হচ্ছে যে জুতা বা হচ্ছে যে জামা কাপড়, তোয়ালে, এরকম পানির বোতল, বেসিক জিনিসগুলো একটা ব্যাগে করে নিয়ে আসে আর কি। তো উনি করলেন কি, এটা অবজার্ভ করে উনি তাদের সবাইকে একটা করে সুন্দর পশ ব্যাগ গিফট করলেন, ছোট ব্যাগ কাঁধে ঝুলানোর মতো, যেটা হচ্ছে যে পিছনে সুন্দর করে ওনার জিমের লোগোটা দিয়ে দিলেন যে ভাই বা আপা এটা আপনার জন্য, আপনি জিমে আসা যাওয়ার সময় আপনার এই যে জিনিসপত্রগুলো কষ্ট করে নিয়ে আসেন, অন্যান্য ব্যাগে আসেন, ঘামের গন্ধে ওগুলো নষ্ট হয়ে যায় বা গন্ধ হয়ে যায়, আপনি এই ব্যাগটা ব্যবহার করবেন। এখন দেখা গেল কি, ধরেন একটা বিল্ডিং এ তো অনেকগুলো ফ্ল্যাট থাকে, তো সেই যখন হচ্ছে যে লিফট দিয়ে নামছে বা হচ্ছে যে পেরিমিটার দিয়ে বেরোচ্ছে বা রাস্তা দিয়ে হেঁটে আসছে, আশেপাশে সবাই কম বেশি পরিচিত। ঠিক আছে, তো যেহেতু আবাসিক এলাকা, তো তার পিঠে ওই ব্যাগ দেখে হচ্ছে যে বাকিরা বুঝলো, ও ভাই অমুক জিমে যান, কেমন জিমটা, আচ্ছা দেখলো বা কিছু নাই বললো, কিন্তু দেখলো আচ্ছা অমুক অমুক জিমে যায়, তাহলে আমিও যাইতে পারি। ঠিক আছে, এই যে সেই লোকগুলো নিজের অজান্তেই রেফারেল তৈরি করা শুরু করলো। এবং ভদ্রলোক পরের মাসে আমাকে ফোন দিয়ে জানালেন যে তার হচ্ছে যে জিমে আছে যে নর্মালি প্রতি মাসে যে পরিমাণ লোক ভর্তি হয়, এই মাসে হচ্ছে যে তার 5 গুণ লোক ভর্তি হয়েছে। ঠিক আছে, দিস ইজ সাবকনশিয়াস লেভেল রেফারেল। ঠিক আছে, এখন আপনি সাবকনশিয়াস লেভেল রেফারেল হচ্ছে যে কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার বিষয়। আর কর্পোরেটে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে যে সুন্দর করে হচ্ছে যে রেফার দিতাম, স্যার অমুক ছাত্র হচ্ছে যে আমাদের সার্ভিসটা নিয়েছেন, স্যার অমুক প্রতিষ্ঠানকে আমরা হচ্ছে যে সার্ভিস দিই, অমুক অমুক প্রতিষ্ঠানকে আমরা সার্ভিস দিই, এই যে দেখেন অমুক প্রতিষ্ঠানের জন্য এই কাজগুলো করেছি। তো তখন ওই প্রতিষ্ঠানগুলো কিন্তু তার অজান্তেই, তার নিজের অজান্তেই কিন্তু হচ্ছে যে আমাদের রেফারার হিসেবে কাজ করছে, রাইট? এইটা কিন্তু সাবকনশিয়াস রেফারেলের আরেকটা মানে উল্লেখযোগ্য হচ্ছে যে একটা অংশ আর কি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যদি হচ্ছে যে আপনারা প্রপারলি অ্যাপ্লাই করতে পারেন, কনসিয়াস লেভেল রেফারেল, সাবকনসিয়াস লেভেল রেফারেল, এবং এটা মানে আপনার স্ট্র্যাটেজি কিন্তু আপনার নিজেকেই খুঁজে বের করতে হয়। আমি কিছু ফরম্যাট শেয়ার করলাম জাস্ট, ঠিক আছে, এবং এই জিনিসগুলো খুঁজে বের করার জন্য আপনার কি করতে হবে, আপনাকে হচ্ছে যে বুঝতে হবে, অবজার্ভ করতে হবে, যারা আপনার সার্ভিস নিচ্ছে বা যারা আপনার প্রোডাক্ট নিচ্ছে বা সম্ভাব্য ক্রেতা, তাদেরকে অবজার্ভ করার, তাদেরকে বোঝার, তাদেরকে মানে অনুভব করার কোনো বিকল্প কিন্তু নেই। তাহলে আমি মানে সময় অলরেডি হচ্ছে যে অনেক ওভার নিয়ে ফেলেছি, সেজন্য দুঃখিত, কিন্তু আমি এই 5টা পয়েন্ট আবার একটু শেয়ার করি। নাম্বার 1, আপনি কি বিক্রি করেন। নাম্বার 2, কে কিনবে। নাম্বার 3, কেন কিনবে। নাম্বার 4, সে কেন আবার কিনবে। নাম্বার 5, সে কেন অন্যকে রেফার করবে। এই 5টা জিনিস আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার বিজনেস আইডেন্টিফাই না করা অবস্থায় আপনার যে বিজনেস যে লেভেলে ছিল, এই 5টা জিনিস আইডেন্টিফাই করার পরে এবং এগুলো যদি প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন, আপনার বিজনেস অনেক বেশি গুণ গতি সম্পন্ন হয়ে যাবে, আপনি অনেক দ্রুত বিজনেসে এগিয়ে যাবেন। এটা নিয়ে আমার একটা বিস্তারিত অনেক বড় লেখা আছে,
আমি চেষ্টা করবো এই লেখার পিডিএফ ফাইলটা হচ্ছে যে আপনাদের চ্যাট গ্রুপে শেয়ার করে দিতে, এবং যেহেতু হচ্ছে যে এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, আমি এটাও চেষ্টা করবো যে প্রতিনিয়ত এটাকে সিরিজ আকারে গ্রুপে একটু লিখতে। কিন্তু গ্রুপে মানে যেটা হচ্ছে যে আমার মানে মাঝে মাঝে একটু ভারী কথা লিখতে হচ্ছে যে ভয় লাগে। ভয় লাগে কি কারণে? হালকা পাতলা কথা লিখলে হচ্ছে যে সেটা খুবই এঙ্গেজমেন্ট পাই, যেটা স্বাভাবিক। কিন্তু হচ্ছে যে যেগুলো প্রয়োজনীয় কাজের কথা বা যেগুলো হচ্ছে যে আপনার মানে রিয়েলি হচ্ছে যে একজনের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারে, একজনের বিজনেসে ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই জিনিসগুলো তো একটু মানে ভারী হয় আর কি, বুঝতে সহজ হয়, দাঁত বসানো কঠিন হয়। সেই জিনিসগুলো হচ্ছে যে মোটামুটি আমরা দেখে স্কিপ করে চলে যাই আর কি। এই বদভ্যাসের কারণে কিন্তু মানে শুধু আমি না, আমার অনেকেই আছেন যারা হচ্ছে যে গ্রুপে হচ্ছে যে ভারী লেখা দিতে চান না, শিক্ষামূলক লেখা দিতে চান না, হালকা পাতলা লেখা দিয়ে হচ্ছে যে পাশ কাটিয়ে চলে যান। এতে করে কিন্তু দিন শেষে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ধরনের লেখাগুলোকে যদি হচ্ছে যে আপনারা এঙ্গেজড হয়ে আপনারা যদি মানে উৎসাহ না দেন, তাহলে এই ধরনের লেখা থেকে কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি বঞ্চিত হতে থাকবেন। তো আজকে রাত থেকে আমি চেষ্টা করব যে হচ্ছে যে এটার প্রথম সিরিজটা দিয়ে দিতে, আর আপনাদেরকে তো ফুল পিডিএফ ফাইলটা আমি দিয়ে দেবো, যাতে করে হচ্ছে যে আপনারা ওটা পড়ে ওইটা নিয়ে হচ্ছে যে আরো ফার্দার লেভেলে ডিটেইলিং করে আপনারা এটা নিয়ে হচ্ছে যে কাজ করতে পারেন। তো সঞ্জয় দা যদি থাকেন আর কি। দাদা আমার দাদা আমি একটা জিনিস আমি দুঃখিত, মানে অলরেডি 16 মিনিট এক্সট্রা টাইম নিয়ে ফেলেছি। আমি দেখতে পাচ্ছিলাম যদিও আমি জীবনে কোনোদিনই ক্লাস অন টাইমে শেষ করতে পারিনি আর কি, এটা আমার ব্যর্থতা। সরি দাদা। ঠিক আছে, শুনেন দাদা, আমি না পুরো মানে ক্লাসে ছিলাম আজকে, সারাক্ষণ সময়টুকু ছিলাম। দাদা কি আছেন? আমার কাছে দাদা কি আমাকে শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি দাদা। জি, আমি ক্লাসটা শুনতে শুনতে আমার মাথায় একটা পরিকল্পনা চলে এলো। কালকে যদিও আমাদের অন্য একজন নতুন মেন্টর ভাইয়ের নতুন ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে ক্লাসটা পুরোটা শুনে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আজকে ক্লাসে যারা উপস্থিতি আছেন, আমার মনে হয় ওনাদেরও খুব ভালো লাগবে যে জিনিসটা। সেটা হচ্ছে আমরা মনে হয় দাদা, ধরুন আমরা ঠিক 8টা থেকে ক্লাস শুরু করেছি, ঠিক আছে? 8টা থেকে আমরা আজকে 9:30টার পরও ক্লাস চলছে, ওকে? কালকে আমরা এই ক্লাসের রিভিউটা একটু নিই। যেহেতু আমি এই ক্লাসের ভিডিওটা আমি একটু পরে আপলোড করে দেব, আমি রিভিউটা কেন বলতে চাইছি, আসলে যে বিষয়গুলো নিয়ে আপনি আজকে আলোকপাত করেছেন, এটা আসলে অনেক একটা কঠিন বিষয়, অনেক বোঝার বিষয়, অনেক জানার বিষয়। এটাকে নিজের মনের ভিতরে যদি ধারণ করতে চাই, তাহলেও কিন্তু এটাকে নিয়ে অনেক পড়াশোনা বা এটাকে জানতে হবে। তো সেই দিক থেকে আমি কি দাদা এই কাজটা কি করবো, নাকি কালকে ক্লাসটা আমাদের আজকের ক্লাস নিয়ে কারো কোনো বোঝার বা না বোঝার যদি কোনো ব্যাপার থাকে, ওটাকে নিয়ে কালকে ফলো আপ করি, কি বলেন দাদা? দাদা আমি একটা পয়েন্ট শেয়ার করতে চাই, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। সেটা হচ্ছে যে যেহেতু একটু ভারী জিনিস, ভিডিওটা আপলোড হয়ে যাবে, প্লাস আমি এটা নিয়ে আমার বিশাল একটা লেখা আছে, ঠিক আছে, প্রায় 5-6 পাতার উপর, ঠিক আছে। পিডিএফ ফাইলটা আমি দিয়ে দেবো। আমরা যদি একটা দিন একটু সময় দেই, কারণ সবারই তো রেগুলার কিছু কাজ থাকে, ওই কাজের ফাঁকে তারা একটু ভিডিওটা দেখলেন, লেখাটা পড়লেন, যে পরশুদিন যদি হচ্ছে যে আমরা এটার একটা রিভিউ ক্লাস করি একটু লম্বা সময় নিয়ে, আমার মনে হয় এই জায়গাটা জানা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট সবার জন্য আর কি। ওকে ফাইন, ওকে দাদা, আমার মানে আমি সাথে সাথে এটা মানে রাজি হয়ে গেলাম। কেন বলছি, আমি আজকে ক্লাসটা পুরোটা সময় দেখলাম, তো এখন আসলে আপনাদের ক্লাস সম্পর্কে তো আমি আজকে অনেকদিন ধরে সম্পৃক্ত আছি, সবকিছু জানি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপুরা এখানে অনেকেই আছেন যারা একদম নতুন, তো ওদের জন্য মনে হচ্ছে যে আজকে ক্লাসটা ওনাদের জন্য রিসিভিং করা এবং এটাকে নিয়ে ডেলিভার দেওয়া একটু সময়ের প্রয়োজন আছে। যেহেতু আপনি বলছেন একটা লেখাও আছে, তাহলে আপনি লেখাটা দিয়ে দিন, তাহলে কালকের দিনটা আমরা একটু পোস্টপোন করি। পরশুদিন রাত্রে ঠিক 8টায় আমরা ক্লাসের রিভিউ নিয়ে ক্লাস শুরু করব। প্রত্যেকে কি বুঝেছে কি বুঝেনি ওটাকে নিয়ে আমরা শুনেই কিন্তু ক্লাসটাতে এগোবো, ঠিক আছে? আর যারা ক্লাসে উপস্থিত থাকতে চাইছেন না, দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো কি আপনার গ্রুপ থেকে একটু লিভ নিয়ে নেবেন। আমরা চাইছি না আপনাকে কোনো রকম কোনোভাবে যেন ফোর্স করা যেন না হয়। আমি শুধু চাইছি যারা নিজেরা ভাবছেন যে আপনার নিজের কিছু শেখার আছে, আপনি শুধু থাকুন, আপনার জন্য আমরা চেষ্টা করে যাব। আমরা কতটুকু শেখাতে পারবো এটা আমরা নিজেরাও জানি না, কারণ আমরা খুব বেশি এক্সপার্টেড না। আমরা আপনাদের মতো শিক্ষক, আপনাদের মতো ছাত্র, আমরাও এরকম শিখতে শিখতে এটুকু এসেছি। তানভীর ভাইয়ের পাশে আছেন। সুতরাং এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে কেউ যদি মনে করেন যে এই সময়টাতে আপনি থেকে আপনার সময়টা নষ্ট হচ্ছে, বৃথা যাচ্ছে, প্লিজ আমরা কোনো কিছু মনে করব না। আসলে মনে করার কিছু নাই, আপনি আপনার কাজে ব্যস্ত থাকতেই পারেন, আপনি আপনার কাজে ঝামেলায় থাকতেই পারেন। যদিও কালকে আমাকে ইসলাম ভাই বলছিলেন যে জিনিসটা, সেটা হচ্ছে যে আজকে ক্লাসে যারা শুধুমাত্র প্রেজেন্ট থাকবেন তাদেরকে কিন্তু ভিডিও ইউআরএলটা পাঠানো হবে। তো সেক্ষেত্রে তানভীর ভাই এটা কিন্তু ইরফান ভাই মানে খুব ভালো কথা বলেছেন, কি বলেন আপনি? বুঝিনি। ইরফান ভাই বলছিলেন যে যারা শুধুমাত্র ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, ঠিক আছে,
শুধুমাত্র তাদেরকে ভিডিও লিংকটা পাঠানো হবে, বাকিদেরকে পাঠানো হবে। ট্রু এটা উচিত। এবং দাদা সেই সাথে আমার একটা প্রস্তাবনা ছিল, জি প্লিজ। সেটা হচ্ছে যে মানে একটা সার্টেন টাইম 8টায় আমরা শুরু করলাম, 15টায় লিংক দিয়ে দিলাম, আমরা 8:10 বা 8:05 এরকম সার্টেন টাইমের পরে ওকে অ্যাপ্রুভ না করি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, আমরা ইমপ্রুভ না করি, কিন্তু এই ক্ষেত্রে আবার যদি কেউ যদি ধরেন ইরফান ভাইকে আগে থেকে যদি নক করে রাখে, আগে থেকে যদি ওনার কোনো সমস্যা বা মানে মোটমাট কথা হচ্ছে যদি ইরফান যদি রিকোয়েস্ট করে তাহলে এটা আমরা রাখবো আর কি। জি জি জি, মানে ইরফান ভাই রিকোয়েস্ট করলে আমরা ওনার মানে অনুরোধটা রাখবো, এইটা হচ্ছে মূল বিষয়। এখানে আমাদের কারো কোনো এখতিয়ার থাকবে না আর কি। তাহলে উনি সবসময় লিঙ্ক দিয়ে আমি দেখেছি 54 মিনিটের লিঙ্ক নেয়, আমরা 8:10 পর্যন্ত থাকি, 8:10 পরে আমরা কাউকে কোনো অ্যাক্সেস দেবো না। এটা অ্যাক্সেস দিতে হলে শুধুমাত্র ইরফান ভাই দিতে পারবে, ইরফান ভাই মানে এখতিয়ার থাকবে, এটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাবো না, ঠিক আছে দাদা? মানে 8:10 পরে ইরফান ভাইকে হোস্ট করে দেবো। হ্যাঁ হোস্ট করে দেবো। আর একটা বিষয় হচ্ছে কি যে আপনার আজকের এই ভিডিও লিংকটা কাকে কাকে দেবেন এটাও সম্পূর্ণভাবে ইরফান ভাইয়ের মানে মতামত, উনি কাকে কাকে মেইল করবেন বা কি করবেন এটা উনি জানেন। এই বিষয় নিয়ে আমরা কোনো কিছু করবো না। আসলে পুরো গ্রুপটা উনি সকাল থেকে রাত পর্যন্ত অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের জন্য। আপনারা এই পরিশ্রমের বিন্দুমাত্র মূল্যটুকু যদি একটু বুঝেন তাহলে কিন্তু আমরা অনেক বেশি খুশি হব। কারণ এখানে আমরা কেউ কিন্তু কোনো পেইড সার্ভিস না, এখানে আপনি বা আমরা গ্রুপের জন্য শুধুমাত্র স্বতঃপ্রণোদিত মানে ভালোবেসে আমরা এই কাজগুলো করছি, আপনার কাছ থেকে সেরকম ভালোবাসাটা আমরা চাইছি, এটাই, আর কিছু না, নাথিং। ওকে দাদা, তাহলে কি আজকে আমরা কি এখন লিভ করবো? আমি এখানে আজকে বলতে চাচ্ছি যারা আজকে যে এখানে 22 জন আছেন এখন উপস্থিত, আমাকে 2-3 জন নক করে বলছেন যে ওনারা থাকতে পারছেন না, সমস্যা নেই, আমি ওনাদেরটাও কাল রাখছি। এখানে যারা আছেন তারা কষ্ট করে আমাকে একটা ইনবক্স একটা নক দিবেন আর কি, কারণ আমি চাচ্ছি না যে হচ্ছে আপনার সবাইকে আপনার গ্রুপে এই ভিডিওটা দেওয়ার জন্য, যদি ইনবক্সে নক করে তাহলে আমি আপনাকে ইনবক্সে এই ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে হচ্ছে যারা আমি কালকে যেটা বললাম যে আপনারা কষ্ট করে থাকছেন বা তারা আর যারা কষ্ট করে থাকছে না তারা কেন সুবিধাটা সমান পাবে? আপনার তাহলে তো আপনার কষ্ট করে থাকাটা তো আর আপনার এটা ভ্যালু হচ্ছে না, আপনার প্রতি একটা অসম্মান হচ্ছে যে আপনি কষ্ট করে থাকছেন, অন্য থাকছে না, অন্য না থেকে সবকিছু পেয়ে যাচ্ছে, তো ওটা তো ভালো হতে পারে না কখনো। আপনি যে থাকছেন তার জন্য কষ্ট করে আমাকে মানে মূল সামারিটা হচ্ছে এটা যে এই ক্ষেত্রে অবশ্যই ইরফান ভাই একটা কাজ করবেন সবসময়, সেটা হচ্ছে কি আপনি শুধুমাত্র ওই গ্রুপে একটু বলতে তো হবে যাতে সবাই জানে, সেটা বলবেন কি আজকের ভিডিও আপলোড কার্যক্রম শেষ, আজকে যারা ক্লাসে উপস্থিত ছিলেন তারা আমাকে ইনবক্স করুন। এটাতে কি হবে জানেন, আর কিছু না, মানে অনেকে কিন্তু মনে মনে যারা ক্লাসে আজকে উপস্থিত ছিলেন না তাদের মধ্যে একটু হয়তো দোটানা শুরু হবে। আর একটা কথা হচ্ছে কি যারা আপনারা আমাদের সাথে আছেন দয়া করে এই লিঙ্ক গুলো অন্য কাউকে শেয়ার করবেন না। একটা লিঙ্ক যখন অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস হয় ওটা কিন্তু বোঝা যায়, এটা আশা করি আপনারাও বুঝেন আমরাও বুঝি। আপনি আপনার মেইল আইডি দিয়ে যদি অ্যাক্সেসটা করেন, কোন মেইল আইডি দিয়ে এই ইউটিউব লিঙ্কটা অ্যাক্সেস করা হচ্ছে এটা কিন্তু আমরাও বুঝি। হ্যাঁ, সুতরাং একটু উন্নত করবো। আমরা আসলে চাইছি না কঠোর হতে, কিন্তু মানে কিছু আমাদের কাছে মানে কম মানে মন্তব্য এসছে, কিছু আমাদের কাছে কমপ্লেইন আসতেছে, তো মনে হচ্ছে যে মানে ঘরে খেয়ে মনে তারিও মনে শান্তি নাই, এরকম একটা বিষয়ের মধ্যে আমরা পড়ে আছি আর কি। তো আমরা চাইছি যে আজকে থেকে আমাদের ক্লাসগুলো দারুণ দারুণ ভাবে টপিকস নিয়ে ক্লাস হবে, মানে ক্লাসগুলো আমরা করে যাব। আজকের পরে কালকের দিনটা আমরা পোস্টপোন, মানে কালকের দিন আমাদের কোনো ক্লাস হচ্ছে না, পরশুদিন গিয়ে আজকের পুরো ক্লাস নিয়ে আমরা রিভিউ দিব। আরেকটা কথা আমি সেটাকে বলে রাখি, আপনারা যারা নক দিবেন যখন ইরফান ভাই বলবে যে ভিডিও আপলোড করা হয়েছে তখন ইরফান ভাই আপনাদেরকে একটা ভিডিও দেবে, পাশাপাশি একটা পিডিএফ দেবে, এটা এই টোটাল ইরফান ভাই দায়িত্বে থাকবে, উনি আপনাদেরকে প্রোভাইড করবেন, ঠিক আছে তামিম ভাই? জি, তাহলে আমি ইরফান ভাইকে দিয়ে দেবো পিডিএফটা। আপনি ইরফান ভাইকে দিবেন, এটা ওর দায়িত্ব, উনি কাকে কাকে দিতে চাইতেছেন উনিই করবেন, এটা আমরা দেখব। জি জি, হ্যালো, তাহলে আমি সবাই কিছু বলতে চাই। জি প্লিজ বলেন আপু। আমি দাদা, আমি জেসমিন আক্তার চৌধুরী। জি আপু, আপনি কি রাউজান আছেন না এখন শহরে আছেন? না, এখনো রাউজানেই আসছে। আচ্ছা জি আপু বলেন। আমি আসলে প্রথমত যেটা বলবো যে ওই যে মানে একবার অ্যাক্সেস করার যারা মানে ফিক্স টাইমে যারা এন্ট্রি নিতে পারবে না তাদেরকে অ্যাক্সেস করাবেন না। এ ব্যাপারে কিন্তু মানে যেমন আজকে 7:30টায় যেরকম একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছিল, আমরা সাথে সাথে মানে বেসিক্যালি আমি আমার কথাই বলি, আমি সাথে সাথে কিন্তু এন্ট্রি ছিলাম, কিন্তু কারেন্ট চলে যাওয়ার পর ওয়াইফাই চলে গেছে, ইন্টারনেট কানেক্ট হয়ে যাওয়ার পর আবার কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার করতে এন্ট্রি নিতে। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে কি আমরা আগে থেকে উপস্থিত আছি কিন্তু ইন্টারনেটের বা কোনো একটা কারণে আমরা আবার অ্যাক্সেস নিতে পারছি না, এটা একটা প্রবলেম।
আরেকটা হচ্ছে আমার আজকেও একজন গ্রাহক আমাদের চ্যাটের একজন ব্যাপারে একটা ইয়া করলো। উনি পার্সোনালি মানে আমার কাছ থেকে শপিং টপিং করেন, পাশাপাশি আমাদের চ্যাটের গ্রুপ যেহেতু এখানে অ্যাডমিন 4 জনই আছেন, সেজন্য আমি এই সুবাদে কথাটা এখানেই বলে দিচ্ছি। আমি নাম বলবো না, যার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আমি জাস্ট সেটাই বলবো, যেই বা যিনি প্রোডাক্টটা সেল করুন না কেন, ওনার কিন্তু আগে থেকে গ্রাহককে বলে দেওয়া উচিত আমি হোম ডেলিভারি দিতে পারছি না, এটা কুরিয়ার থেকে আপনি নিয়ে নেবেন এবং কুরিয়ার থেকে আপনাকে গিয়ে নিতে হবে। এই টাইপের ব্যাপারগুলো একটু দাদা যদি আপনারা মানে বলে দিতেন, যে একটা পোস্ট করে বলে দিবেন যে মানে গ্রাহককে কিভাবে ওনাদের প্রোডাক্টটা পৌঁছানোর ব্যাপারটা ওনারা নিশ্চিত করছে, এটাই। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টাকে আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে আপনারা যারা লগ ইন করবেন, তাহলে সেই ক্ষেত্রে উনি খুব চমৎকার একটা কথা বলেছেন, যেন কোনো কনফিউশন তৈরি না হয়। সেটা হচ্ছে সাপোজ জেসমিন আপু উনি বললেন কি যে 7:55 ওনাকে উনি যখন দেখলেন উনি করলেন কি যে উনি শুধুমাত্র গ্রুপে বলে দিবেন ভাই আমি লগ ইন করলাম, ওকে নো প্রবলেম। এরপরে দেখা গেল কি 8:15 উনি কোনো কারণে লগ আউট হয়ে গেছেন। এটা হতেই পারেন, এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে উনি যান, এটা যে কোনো কারণে হতেই পারে, আমিও হতে পারি। উনি যে মাত্র লগ আউট হয়ে গেছেন উনি আবার নক করে বলবেন যে ভাই আমি নেটওয়ার্কের লগ আউট হয়ে গেছিলাম, যেহেতু আমি ক্লাসে ছিলাম, আমাকে লগ ইন করে নিন। কারণ ইরফান ভাই এমন একটা ছেলে, সে প্রতিটা সময় কিন্তু ওখানে আপনারা কি বলছেন ওটা আপনাকে দেখছেন, এবং ও প্রতিটা জিনিস এত দারুণ ভাবে করছে না, সুতরাং আপনাদের টেনশনের কিছু নেই। একটা কথা জিজ্ঞেস করি। আমার বাসার নেটের লাইন হচ্ছে যে 30 Mbps। আচ্ছা জি 5,000 টাকা শুধু নেটের বিল দেই, জি মাঝে মাঝে লগ আউট হয়ে যাই, নেট বাউন্স করে। জি জি এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার আছে। আচ্ছা, এই ফাঁকে জেসমিন আপু আরেকটা যেটা কমপ্লেন আমি বলবো, সেটা হচ্ছে যে আপু সরি টু সে, আপনার প্রতি উইথ ডিউ রেসপেক্ট, আপনার প্রতি সম্মান জানিয়ে বলছি, এই যে একটা বিষয় সেটা হচ্ছে কিরকম যে আপনি এডমিন কে কোড করে যে কথাটা বললেন, সেটা হচ্ছে যে ভাইয়া আমি যখন প্রোডাক্ট সেল করব তখন যেন আমি আপনাকে আগে থেকে বলে দিই যে ডেলিভারি চার্জ কি ফ্রি দেবো নাকি ফ্রি, বা ডেলিভারি চার্জটা কি হোম ডেলিভারি হবে নাকি কুরিয়ার থেকে হবে। ওকে ফাইন, আপনার প্রশ্নটা আমি সবসময় সবাইকে বলবো, সেটা হচ্ছে যে সেফ কিন্তু শেখার জায়গা। এখন বিষয়টা হচ্ছে কি আমাদের শিখতে গিয়ে কিন্তু সবাই আমরা কিন্তু সেল করছি, সবাই কিন্তু বিক্রয় করছি কিছু না কিছু, আমরা উদ্যোক্তাদের তো কাজই হচ্ছে বিক্রয় করা। ওকে ফাইন। এখন বিষয় হচ্ছে যে একজন উদ্যোক্তা হিসেবে আপনারই তো কিন্তু উচিত, একজন উদ্যোক্তা হিসেবে আপনার উচিত যে এখানে যারা নতুন ভাবে ক্রেতা তৈরি হচ্ছেন তাকে ধরে রাখা। সেই ক্ষেত্রে যেটা আপনি মানে ওটা যদি আপনি না করেন, আমি যদি বলেও দিই, এটা কি হবে আপনি জানেন, মনে হয় না খুব বেশি মানে হবে। তারপরও আমরা এই বিষয় নিয়ে, এই টপিকস নিয়ে আমরা চেষ্টা করব কিছু একটা বলার জন্য। আর এটা আমি ওনাকে ধন্যবাদ যে উনি যেটা নোটিফাই করেছেন, আমরা ভবিষ্যতে এটা আমরা চেষ্টা করবো এটা নিয়ে কোনো একটা নোটিফিকেশন বা কোনো একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আর কি। জেসমিন আপু না আপনাকে না, আমি অ্যাকচুয়ালি এটা বলার প্রশ্ন কারণ একটাই, যেহেতু মানে আমি চাচ্ছি না যে চ্যাফের কোনো বদনামি হোক বা জি জি আমি কারণ বুঝতে আমরা পেরেছি, সবাই আমি আমরা জানি যে সবাই চ্যাফে তো, জি যেমন ধরুন জেসমিন থেকে কেউ প্রোডাক্ট কিনছে চ্যাফের অন্য কোনো একটা মেম্বার, জি মানে আমার আলাদা পেজের মেম্বার ছাড়া যদি কোনো একটা চ্যাফেরই মেম্বার জেসমিন থেকে প্রোডাক্ট কিনলো, এখন জেসমিন দেখা গেল যে মানে গ্রাহককে নিশ্চিত করলো না যে ওর হোম ডেলিভারি দিচ্ছে নাকি কুরিয়ার সার্ভিস দিচ্ছে, বা ওইটা কুরিয়ার সার্ভিস থেকে আসবে এবং কুরিয়ারে গিয়েই নিয়ে আসতে হবে। ওইটা যখন আমার গ্রাহক অনেক সময় অনেক মানে নতুন হইতে পারে অনলাইনের ক্ষেত্রে, মানে অনলাইন যখন আমার কাছ থেকে আমার গ্রাহক প্রোডাক্ট কিনছে সেই ক্ষেত্রে আমার গ্রাহক নতুন হতে পারে, তাহলে তাকে আমাকে এনশিওর করতে হবে যে আমার প্রোডাক্টটা ওকে আমি হোম ডেলিভারি দিতে পারছি, আর যদি না পারে তাহলে ওনাকে অপারগতা আমার জানাতে হবে। কিন্তু ডেফিনেটলি আমি জি আমার অবশ্যই অপারগতাটা আমি না জানিয়ে আমি কুরিয়ার সার্ভিসটাই ওনাকে করে দিলাম, এবং পরবর্তীতে গ্রাহক যখন আমাকে বারবার নোটিস করছে যে আমি আমার প্রোডাক্ট পাচ্ছি না, এখন আমাকে গ্রাহক এটা বলা উচিত হবে, না পাইলে আমি কি করতাম, কুরিয়ার থেকে আপনি গিয়ে নিয়ে আসলে আমার কিছু করার নাই। এটা তো কোনো ইয়া হতে পারে না, সলিউশন হতে পারে না। তো আমি বলবো যে মানে আমি চাচ্ছি না যে মানে এটাই স্যাফের কোনো বদনামি হোক, এটাই। দাদা মানে আমি এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম এটা প্লিজ নিয়ে। প্লিজ আমি কিছুদিন আগে আমি তো আচার ডেলিভারি করি, আপনি জানেন। কিছুদিন আগে আমি রমজানে অনেকগুলো ডেলিভারি করছি। ওকে ডেলিভারি করার আমি কুরিয়ারে দিই, সুন্দরবন কুরিয়াতে আজকেও অনেক জায়গায় দিচ্ছি, ঢাকা, রাজশাহী। জি তো এর আগে কি করছি, পাঠাও করে দিছে একটা আপুকে ঢাকায় আর কি, এখন 1 সপ্তাহ হয়ে গেছে উনি এখনো পায় নাই। তো উনি এখনো আমাকে বলছে, মানে আমি উনাকে আগে বলছিলাম যে আমি 3 দিন 4 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন, জি কিন্তু এই যে পাঠাও যে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে এখনো যে দেয় নাই। তো
তো এটার জন্য কি দায়বদ্ধতা কি আমরা থাকবো নাকি পাঠাও মানে এখন আমাদের আসলে এটা নিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমি আজকে আর না পেরে কুরিয়ারে দিছি, কুরিয়ারে একটা জিনিস সুবিধা দিয়ে দেয় ঠিক সময়ে, হোম ডেলিভারি দেয় না, কিন্তু অনেকে চাই যে হোম ডেলিভারিটা দিতে। তো হোম ডেলিভারি তো দিতে গেলে এরকম পাঠাওতে আমাদের অনেক প্যারায় সহ্য করতে হয়। তাহলে এই বিষয়ে আমরা কি করবো? আচ্ছা আমি কি বলবো দাদা? প্লিজ একটু বলেন। আচ্ছা আমি তো অনেক দিন ধরে কাজ করছি, পাঠাও বলেন, সুন্দরবন বলেন, এসে পরিবহন বলেন, করতোয়া বলেন, তারপর হচ্ছে আপনার এই যে ই কুরিয়ার, এগুলোর সাথে আমি কাজ করে আসছি। অর্থাৎ আমি কিভাবে প্রোডাক্ট দিব সেটা আমার যদিও ওয়েবসাইটে দেওয়া আছে, কিন্তু কাস্টমার আমাকে অর্ডার করছেন, এই প্রোডাক্টটা কাস্টমার কাছে পর্যন্ত পৌঁছানোর রেসপন্সিবিলিটি কিন্তু আমার। আমি যে কুরিয়ার ব্যবহার করি, কাস্টমার যদি সাজেস্ট করে আপনি সুন্দরবনে দেন, তাহলে তো ওয়েল বেটার, সুন্দরবন কাস্টমার সুন্দরবন থেকে পিক করে নিবে। কাস্টমার যদি বলে যে হোম ডেলিভারি করবে, সেটা আমার দায়িত্ব, আমি কি ই কুরিয়ার ব্যবহার করবো না পাঠাও কুরিয়ার ব্যবহার করবো, সেটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কিন্তু আমার। ইভেন প্রোডাক্টে যদি রিটার্নও আসে, এটা আমার প্রতিদিনও হয়, একটা দুইটা আমার প্রোডাক্ট রিটার্ন আসে, ইভেন অনেকগুলো প্রোডাক্ট ডেলিভারি হয়। বাট হচ্ছে রিটার্নও যদি আসে, কুরিয়ার যে চার্জটা আমাকে করে সেটারও রেসপন্সিবিলিটি আমার, সেটা আমাকে দিতে হবে। ইভেন হয়তো বা গ্রাহক সম্মত জিনিসটা পায় নাই, গ্রাহক আমার উপর রাগ করতে পারে। এই ট্রেনিং চলাকালীন কিন্তু আমার কাছে দুইটা মেসেজ আসছে ঠিক একই রকমের। একটা টাঙ্গাইলে প্রোডাক্ট পাঠাইছি, কাস্টমারের বাসা লোকেশন কিন্তু টাঙ্গাইল থেকে আরেকটু দূরে। কাস্টমারকে পাঠাও কুরিয়ার ফোন দিছে যে এই জায়গায় থেকে প্রোডাক্টটা নিতে হবে, কাস্টমার বলছে যে আমি পরের দিন আসবো, ওরা সেটা করতে রাজি না, ওরা সরাসরি রিটার্ন করেছে। এখন পোর্টালে দেখলাম এটা প্রোডাক্টটা রিটার্ন। এখন কাস্টমার বলছে যে ভাই এই অবস্থা, প্রয়োজন আমি টাঙ্গাইল গিয়ে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, প্রোডাক্টটা রিটার্ন আসলে আমি আপনার কাছে আবার পাঠাই দিব, সুন্দরবনেই পাঠাবো, সুন্দরবন থেকে পিক করে। এখন ব্যাপারটা হচ্ছে রেসপন্সিবিলিটি কিন্তু আমার। রেসপন্সিবিলিটি কখনোই কুরিয়ার নিবে না যে কুরিয়ার ডিউ টাইমে প্রোডাক্টটা দিচ্ছে কিনা। আর এখন সিচুয়েশনটা কিন্তু অবশ্যই খারাপ। আজকে আমার অনেকগুলো প্রোডাক্টের অর্ডার ছিল, সেগুলো একটাও পিক করে নাই। ফোন করছে 5:30টায়, আমাদের সব বন্ধ হয়ে যায় 4টায়। প্রোডাক্টগুলো যখন পিক করে নাই, এটা কালকে চলে যায়। কালকে যদি পিক না করে, কাস্টমার কাছে আমার সময় মতো প্রোডাক্টটা পৌঁছাবে না, সেটাও রেসপন্সিবিলিটি আমার, সেটা কিন্তু কাস্টমারের রেসপন্সিবিলিটি না। তো এই জায়গায় এখন সিচুয়েশনটা খারাপ। আমার সাজেশন হচ্ছে কাস্টমার থেকে একটু সময়টা বেশি নেবেন, বলবেন যে এখন ডেলিভারি ম্যান খুবই শর্ট, আমরাও চেষ্টা করছি আপনাকে সমত প্রোডাক্টটা পৌঁছানোর জন্য, আপনারা একটু ধৈর্য ধরেন, পাবেন ইনশাল্লাহ, একটু সময় দেন। যেখানে 2 দিনের জায়গায় হয়তো বা 3 দিন বা 4 দিন লাগতে পারে, এই জিনিসটা একটু কাস্টমার বুঝিয়ে বলবেন, আশা করি অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই আমার ধন্যবাদ। কাস্টমারটা, হ্যাঁ হ্যালো ভাইয়া, কাস্টমারটা আমার ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করতেছি ওনারাই আমাকে বলছে, মানে পাঠাও থেকে বলছে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে, কিন্তু এরপরও এখন প্রায় আমি মনে হয় সোমবার মঙ্গলবার নাকি বুধবারে দিছিলাম, এখন পুরো 1 সপ্তাহ হয়ে গেছে। তো এটার জন্য চিন্তা করতেছি, এখন আমি কি করব বুঝতেছি না আসলে এটা নিয়ে। ডেলিভারি সিস্টেম নিয়ে আমাদের কিন্তু অনেকগুলো প্রবলেম রয়ে গেছে। তা আমি জেসমিন আপু যেহেতু কথাটা শুরু করেছেন, আমরা খুব চেষ্টা করতেছি ই কুরিয়ারের সাথে আমরা নিজেরা বসে একটা সর্ট আউট করার জন্য। অলরেডি বিপ্লবদার সাথে কথা হয়েছে, যিনি ই কুরিয়ারের প্রতিষ্ঠাতা এবং মালিক, ওনার সাথে আমরা কথা বলেছি। আমরা খুব মানে আপনাদের সকলকে নিয়ে, আপনারা যারা সেফ লিজিং গ্রুপে আছেন, আপনাদের সকলকে সহ নিয়ে বসে একদিন আমরা চেষ্টা করবো বিপ্লবদাকে নিয়ে একটা মিটিং করানোর জন্য। আপনাদের আসলে এখানে অনেকগুলো চমক আছে, আমি এগুলো বলতে চাচ্ছি না আজকে, যেহেতু কথাটা উঠলো সেজন্য মানে অপ্রাসঙ্গিক হলেও কথাটা বলে ফেললাম। আমরা খুব চেষ্টা করে যাচ্ছি কিছু না কিছু আপনাদেরকে সুযোগ সুবিধা বা কিভাবে কি দেওয়া যায়। তো যাক, জেসমিন আপুকে অসংখ্য ধন্যবাদ। আর সে ফাঁকে জি জি তো এখানে আপু যেটা আপনি হয়তো বা দুশ্চিন্তা আছেন, প্রোডাক্টটা রিটার্ন আসবে বা কাস্টমার কাছে জিনিসটা পৌঁছালো না, আপনার হয়তো বা কাঁচামাল হতে পারে, জিনিসটা মানে নষ্ট, খুব বেশি দিন যদি কুরিয়ার করে থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাঝে মধ্যে একটু এই জিনিসগুলো একটু মানে কি বলে, এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি হয়তো লসের খাতাও আনতে হইতে পারে, এটাকে চিন্তা না করে আপনি নতুন কাস্টমার সমস্যা নাই দাদা। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন বলছি, আমরা একদিন শুধুমাত্র এই যে ডেলিভারি সিস্টেম নিয়ে, মানে কার কি ডেলিভারি সিস্টেমে কি সমস্যা আছে, কি করা যায়, কি সম্পৃক্ত করা যায়, কি সাহায্য করা যায়, এটাকে নিয়ে আমরা আলোচনা করব। ওনাদের আলোচনা শুনে আমরা কি সলিউশন দিতে পারি এটা আমরা করব। ঠিক আছে দাদা? আপনি বলবেন যে এটা চিন্তা না করে আপনি আরো কিছু সেল আপ করার চেষ্টা করবেন, আপনাদের নিয়ে আসবো, চিন্তা করেন না। তাদের যাদের নাম বলতেছেন তাদের মালিকদেরও হচ্ছে এই প্রোগ্রামে নিয়ে আসবো, তাদের সামনে রেখে আপনারা সমস্ত অভিযোগ দিবেন।
জি, যে ব্যবস্থা চলতেছে। আমি সেটাই বলছি এরকম ভাবে আমরা একটা পরিকল্পনা অলরেডি করেছি এবং আমাদের পরিকল্পনা অলরেডি এটা আমরা কাজের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনাদের সাথে কমিউনিকেট করে ওনাদেরকে নিয়ে আপনাদের সকলকে নিয়ে আপনারা যাতে মন খুলে বলতে পারেন যে ভাইয়া আমি এটা চাই, ভাইয়া আপনি এটা করেন, ভাইয়া আপনি ওইটা করেন, সেভাবে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করছি। শুধু একটা অনুরোধ, আপনি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, পাশাপাশি এখানে যে টাস্ক গুলো দেওয়া হচ্ছে, যে কাজগুলো করা হচ্ছে, সবকিছু আপনার জন্য করা হচ্ছে। আপনি এগুলোকে মন থেকে নিয়ে কাজগুলো করতে থাকুন। যাই হোক, সকলকে শুভরাত্রি। আমরা কালকের দিনটা আমরা পোস্টপোন থাকবো, পরশুদিন সকলের সাথে আশা করছি আবার দেখা হবে। ধন্যবাদ দাদা। তানভীর ভাই ধন্যবাদ। তানভীর ভাই একটু একটা কাজ করবেন, আপনি লিভ নেওয়ার আগে আমাকে একটু হোস্ট করে যাবেন, আমি একটু এটা সেভ করবো তো ওই জন্য। জি ঠিক আছে, ওকে, ধন্যবাদ সকলকে।